উদ্ভিদবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় লাইভ ক্লাসে এসেছি। আমরা এর আগের ক্লাসে ডিএনএ প্রতিলিপন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা যে অংশটুকু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিএনএ প্রতিলিপনের পরের অংশ, যেটাকে আমরা বলি ডিএনএ ট্রান্সক্রিপশন। সো ট্রান্সক্রিপশন কি এবং এটা কি কি জন্য জরুরি এগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। তার আগে আমি আমার পরিচয়টা আবার দিয়ে রাখি। আমি হচ্ছে আবুল আইচ সম্রাট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে পড়াশোনা করি। বর্তমানে আমি আছি চতুর্থ বর্ষে। তো আমরা তো আমি চাচ্ছি যে তোমরা এই লাইভ ক্লাসের মধ্যে তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও এবং যেন তারাও এই ক্লাসটা করতে পারে, এবং আমরা এই ক্লাসে খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয় ডিসকাস করব। যদিও মনে হতে পারে যে ট্রান্সক্রিপশনের ব্যাপারটা অনেক ইজি, কিন্তু এখানে অ্যাকচুয়ালি কিছু টার্ম আছে, যেমন প্রোমোটার, টার্মিনেটর, তারপর ক্যাপিং, লেজ যুক্ত করানো। এই যে টার্মগুলো আছে, এই টার্মগুলো যেন আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, এই জন্য এই ক্লাসটা ইম্পর্টেন্ট। এই টার্মগুলো যদি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, তাহলে ট্রান্সক্রিপশন পড়াটা আমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে এবং অনেকটা ইন্টারেস্টিংও লাগবে। আমার ক্ষেত্রে তাই হয়েছিল। সো আমরা বেশি দেরি না করে চলে যাই আমাদের আজকের টপিকে, ট্রান্সক্রিপশন। সো প্রথম যেটা প্রশ্ন আসবে সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন কেন জরুরি। ট্রান্সক্রিপশন কেন জরুরি এটা জানতে গেলে আমাদেরকে সেই পিছনে ফিরে তাকাতে হবে আগের ক্লাসের জিনিসটায়। আগের ক্লাসে আমরা ডিএনএ সম্পর্কে পড়াশোনা করেছিলাম। আমরা জানি যে আমাদের প্রতিটা কোষের মধ্যে ডিএনএ আছে। এখন আমাদের যে ডিএনএ আছে, এই ডিএনএ আমাদের কি নির্দেশ করে? ডিএনএ অবশ্যই আমাদের বৈশিষ্ট্য ক্যারি করে, তাই না? আমরা যে আমাদের বাবা মায়ের মতো দেখতে হব, অথবা বাবা মায়ের সম্মিলিত রূপ আমাদের মধ্যে আসবে, আমাদের নানা রকম বৈশিষ্ট্য যে প্রকাশ পাবে, এটা ক্যারি করে অ্যাকচুয়ালি ডিএনএ। সেই ডিএনএ যে বৈশিষ্ট্যকে প্রকাশ করে, ডিএনএ এর বৈশিষ্ট্য প্রকাশ করা আর ডিএনএ তে বৈশিষ্ট্যটা লেখা থাকা, এটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন বিষয়। এই বিষয়টা বুঝতে হবে আমাদের। ডিএনএ এর মধ্যে বৈশিষ্ট্য লেখা থাকে, বৈশিষ্ট্য লেখা অবস্থায় থাকে, কিন্তু বৈশিষ্ট্য লেখা থাকা আর বৈশিষ্ট্য প্রকাশ পাওয়া হচ্ছে সম্পূর্ণ ভিন্ন রকমের জিনিস। যেমন আমি একটা উদাহরণ দেই, ধরি এই একটা ছোট্ট বীজ, সেই বীজ থেকে একটা চারা গাছ তৈরি হলো। সেই চারা গাছে দুইটি পাতা হয়েছে। এখন সেই চারা গাছটি আজকে থেকে হয়তো কয়েক মাস পরে বড় হয়ে সেই চারা গাছের মধ্যে আমরা ফুল দেখতে পাবো, তাই না? এখন কথা হচ্ছে, ফুল হওয়ার জন্য ফুল হওয়াটাও তো একটা বৈশিষ্ট্য, এবং সেই বৈশিষ্ট্যটা কোথায় লেখা আছে? ডিএনএ তে। এখন সেই ডিএনএটা থাকে কোষের মধ্যে, তাই না? এখন এই যে কোষ থাকতেছে, কোষ তো সে যখন চারাগাছ অবস্থায় ছিল তখনও তার মধ্যে কোষ ছিল, সে যখন বড় হলো তখনও তার মধ্যে কোষ আছে। সেই কোষের মধ্যে ফুল হওয়ার বৈশিষ্ট্য লেখা আছে ডিএনএ তে। এখন কথা হচ্ছে, যখন সে চারাগাছ অবস্থায় ছিল তখন তার মধ্যে ফুল হলো না কিসের জন্য? অর্থাৎ তার মধ্যে তো ফুল হওয়ার ডিএনএটা ছিল, বৈশিষ্ট্যটা ছিল, কিন্তু সেই ডিএনএ এর বৈশিষ্ট্যটা প্রকাশ পেল না কিসের জন্য? এবং বড় যখন হলো গাছটা, একটা নির্দিষ্ট সময় পর তার মধ্যে সেই ফুল হওয়ার যে বৈশিষ্ট্য লেখা ছিল, সেই বৈশিষ্ট্যটা ছোটবেলায় যে যতগুলো কোষ ছিল প্রতি কোষেই বৈশিষ্ট্য লেখা আছে, কিন্তু সেই বৈশিষ্ট্য প্রকাশ পায় একটা নির্দিষ্ট বয়স পর পর। আমাদের ক্ষেত্রেও যেমন আমাদের নানা রকম বৈশিষ্ট্য নির্দিষ্ট বয়স পর পর প্রকাশ পায়, তেমনি গাছের ক্ষেত্রেও এরকম ভাবে নির্দিষ্ট সময় পর পর বৈশিষ্ট্য প্রকাশ পেতে থাকে। তার মানে ডিএনএ এর মধ্যে লেখা থাকে বৈশিষ্ট্য, কিন্তু বৈশিষ্ট্য লেখা থাকা আর বৈশিষ্ট্য প্রকাশ পাওয়া ভিন্ন জিনিস। সো বৈশিষ্ট্য লেখা আর একটা সময় গিয়ে হবে বৈশিষ্ট্য প্রকাশ। এখন বৈশিষ্ট্য লেখা আছে কোথায়? ডিএনএ তে, কিন্তু যখন বৈশিষ্ট্য প্রকাশ পাবে সেটাও কি ডিএনএ এর মাধ্যমে পাবে? হ্যাঁ, ডিএনএ এর মাধ্যমে পাবে, কিন্তু হুবহু ডিএনএ এর মাধ্যমে পাবে না, অনেকটা পরোক্ষভাবে। আমরা জানি যে বৈশিষ্ট্য যখনই প্রকাশ হয়, সেই বৈশিষ্ট্যটা প্রকাশ হয় সবসময় প্রোটিন হিসেবে। এই বিষয়টা আমরা নিশ্চয়ই জানি। আমাদের যত ধরনের বৈশিষ্ট্য আছে, সব বৈশিষ্ট্য প্রকাশ পায় প্রোটিন হিসেবে, কিন্তু বৈশিষ্ট্য লেখা ছিল কোথায়? ডিএনএ এর মধ্যে লেখা ছিল। তার মানে ব্যাপারটা থেকে বোঝা যাচ্ছে যে এই ডিএনএ থেকেই প্রোটিন তৈরি হয়, কারণ বৈশিষ্ট্য তো মেইনলি এখানেই লেখা। এই বৈশিষ্ট্য প্রকাশ হয় প্রোটিন হওয়ার মাধ্যমে। কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে ডিএনএ থেকে কখনো সরাসরি প্রোটিন হতে পারে না। এর পিছনে যথেষ্ট কারণ আছে, আমরা হয়তো বা ক্লাস করতে করতে এই ব্যাপারগুলো শিখব। ডিএনএ থেকে সরাসরি প্রোটিন হতে পারে না, ডিএনএ থেকে তৈরি হতে পারে আরএনএ, এবং সেই আরএনএ থেকে একটা সময় তৈরি হয় হচ্ছে প্রোটিন। তার মানে ডিএনএ থেকে আরএনএ পাচ্ছি, আরএনএ থেকে প্রোটিন পাচ্ছি। ডিএনএ তে লেখা থাকলো বৈশিষ্ট্য, এবং সেই বৈশিষ্ট্য গিয়ে প্রকাশ পাচ্ছে প্রোটিনে, এবং মধ্যবর্তী একটা অবস্থার নাম দিয়েছি আমরা
আরএনএ। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। আমি এই পাশের লেখাগুলো মুছে দিচ্ছি। বৈশিষ্ট্য লেখা এবং বৈশিষ্ট্য প্রকাশ। এখন আমরা আগের ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে ডিএনএ থেকে কিভাবে ডিএনএ তৈরি করতে হয়, যেটাকে আমরা বলেছিলাম ডিএনএ প্রতিলিপন বা ডিএনএ ফটোকপি। অর্থাৎ এই ডিএনএ থেকেই আমরা চাইলে আবার ঘুরে ফিরে ডিএনএ তৈরি করতে পারি, যেটা নাম দিয়েছিলাম আমরা প্রতিলিপন। আমি এই পর্বে অ্যাকচুয়ালি আমি প্রসেসগুলো নাম শিখিয়ে দিচ্ছি। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে প্রতিলিপন। আমি যদি ডিএনএ থেকে আরএনএ তৈরি, তখন সেটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। আর যখন আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে তখন সেটাকে আমরা বলি ট্রান্সলেশন। ট্রান্সলেশন। তাহলে মোটামুটি আমাদের বইয়ে ইম্পর্টেন্ট তিনটা প্রসেস আছে। একটা হচ্ছে প্রতিলিপন, যেটা আমরা আগের ক্লাসে শেষ করেছি। আরেকটা হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি, যেটাকে আমরা বলছি ট্রান্সক্রিপশন। এবং আরেকটি হচ্ছে আরএনএ থেকে প্রোটিন তৈরি, যেটাকে আমরা বলছি ট্রান্সলেশন। তো আজকে আমরা যে অংশটুকু পড়ব সেটা হচ্ছে ডিএনএ থেকে কিভাবে আরএনএ তৈরি করতে হয়। অর্থাৎ আমরা আজকে এই যে ট্রান্সক্রিপশন অংশটা আছে, এই ট্রান্সক্রিপশন অংশটা পড়ব। তো এখন প্রথমে যেটা বলেছিলাম যে ট্রান্সক্রিপশন কেন জরুরি, আমার মনে হয় এটা দেখলেই বোঝা যাচ্ছে ট্রান্সক্রিপশন কেন জরুরি। আমরা ডিএনএ থেকে তো আলটিমেটলি বৈশিষ্ট্যই প্রকাশ করতে চাই। আমি যদি বৈশিষ্ট্য প্রকাশ না করি তাহলে তো আমার ডিএনএ দিয়ে কোনো লাভ নেই। সো ডিএনএ থেকে প্রোটিনে বৈশিষ্ট্য প্রকাশ করতে গেলে অবশ্যই আমাদেরকে ট্রান্সক্রিপশন ধাপটা অতিক্রম করতে হবে। এই জন্য ট্রান্সক্রিপশনের গুরুত্ব হচ্ছে প্রচুর। এবং আমরা যদি এই অ্যারোটার দিকে তাকাই তাহলে দেখব ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, তাই না? আবার আরএনএ থেকে কি তৈরি হচ্ছে? প্রোটিন। এমনও হতে পারে যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার পর আবার কখনো কখনো আরএনএ থেকে সরাসরি ডিএনএ তৈরি হতে পারে। এটা তোমরা হয়তো সেন্ট্রাল ডগমার কথা শুনে থাকবে, এটাই সেন্ট্রাল ডগমা। কিন্তু যদি না শুনে থাকো তোমরা চাইলে আপাতত এই বিষয়টা স্কিপ করতে পারো। শুধু এতটুকুই বোঝার চেষ্টা করো, ডিএনএ থেকে যেমন আরএনএ তৈরি হতে পারে, আরএনএ থেকে ডিএনএও তৈরি হতে পারে। এখন ডিএনএ থেকে আরএনএ তৈরিকে আমরা বলছি কি? ট্রান্সক্রিপশন। এখন আরএনএ থেকে যে ডিএনএ তৈরি করব, এটা কি একদম বিপরীত প্রক্রিয়া না ট্রান্সক্রিপশনের? এই জন্য আরএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে আমরা নাম দিয়েছি বিপরীত ট্রান্সক্রিপশন, অথবা ইংরেজিতে যেটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। আমি লিখে দিচ্ছি এখানে, রিভার্স ট্রান্সক্রিপশন। এখন প্রশ্ন হতেই পারে যে রিভার্স ট্রান্সক্রিপশন কখন কখন হয়ে থাকে। রিভার্স ট্রান্সক্রিপশন অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের বিষয় না, তোমাদের অবশ্য কোনো অংশে খুব ভালোভাবে এটা দেয়া নাই। কিন্তু যদি জানতেই চাও তাহলে আমি বলি, কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে রিভার্স ট্রান্সক্রিপশন হয়ে থাকে। যেমন এইচআইভি ভাইরাস, যার কারণে এইডস রোগ হয়ে থাকে, তাদের ক্ষেত্রে রিভার্স ট্রান্সক্রিপশন হয়। কেন হয় সেগুলো হয়তো ভাইরাস চ্যাপ্টার যখন আলোচনা করব তখন বলা যাবে। রিভার্স ট্রান্সক্রিপশন। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। এবার আমরা পরের অংশ চলে যাব। সো ট্রান্সক্রিপশনের মেইন উদ্দেশ্য হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি করা। এখন ডিএনএ থেকে যখন আমরা আরএনএ তৈরি করব তখন একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো খুব বেসিক এবং হয়তোবা তোমরা এগুলো জানো, তবুও আমি পরবর্তীতে প্রয়োজনের সাপেক্ষে এখন বুঝিয়ে দিচ্ছি। ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক, অর্থাৎ এর সুতোর সংখ্যা হচ্ছে দুটি এরকম, এবং আরএনএ হচ্ছে একসূত্রক। ডিএনএ থেকেই তো আরএনএ তৈরি হবে, এবং আরএনএ কাকে ফলো করে তৈরি হবে? ডিএনএ কে ফলো করে তৈরি হবে। এখন ডিএনএ কে যেহেতু ফলো করে আরএনএ তৈরি হবে, এখন ডিএনএ তে তো দুটো সুতা আছে। এই আরএনএ এর যে একটা সুতা, সেটা কি এখানকার দুটো সুতোকেই ফলো করে তৈরি হবে, নাকি একটা সুতোকে ফলো করে তৈরি হবে? আমরা এর আগে যখন ডিএনএ প্রতিলিপন শিখেছি, ডিএনএ প্রতিলিপনের ক্ষেত্রে দেখেছি দুটো সুতোকে ফলো করে নতুন দুটো সুতো হচ্ছে। কিন্তু আমাদের এখানে একটা নতুন সুতো দরকার। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমি যদি একটা নতুন সুতো তৈরি করতে চাই তাহলে আমাকে অবশ্যই একটা সুতোকে ফলো করতে হবে। অর্থাৎ ডিএনএ এর যে দুটো সুতো আছে সেই দুটো সুতোর মধ্যে যে কোনো একটা সুতোকে ফলো করে আমরা আরএনএ তৈরি করব। এখন কোন সুতোকে ফলো করে আরএনএ তৈরি করব এটা হচ্ছে বোঝার বিষয়, এবং সেগুলো আমরা পরবর্তীতে শিখব। ডিএনএ তে দুটো সুতো আছে, আরএনএ তে হচ্ছে একটা সুতা। এখন এই যে দুটো সুতো আছে, এই দুটো সুতো হচ্ছে পেঁচানো, যেটাকে বলা হয় টুইস্টেড।
কিন্তু টুইস্টেড সুতো নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের বুঝতে অসুবিধা হয়, যদিও ডিএনএ সবসময় টুইস্টেড অবস্থায় থাকে। এই জন্য আমরা করব কি, এই টুইস্টেড অবস্থাকে আমরা সমান সমান আমি দিয়ে দেখাচ্ছি, মইয়ের মতো করে দেখাবো। আমরা নিশ্চয়ই এভাবে অনেকে করেছিলাম, তাই না? প্রথম সুতাটাকে আমি এভাবে দেখিয়েছি, দ্বিতীয় সুতাটাকে আমি এভাবে দেখিয়েছি, এবং মইয়ের এই জায়গাগুলোতেই কি খাড় থাকে না, এ টি সি জি, আমরা নিশ্চয়ই শিখেছি এগুলো লাস্ট ক্লাসে। সো এভাবে থাকতে পারে, এটা হচ্ছে সহজ রূপ, এটা একটু জটিল রূপ, এভাবে বুঝতে গেলে সুবিধা হয়। এখন আমরা ট্রান্সক্রিপশন অংশটাতে চলে যাব। এটা হচ্ছে ট্রান্সক্রিপশনের সামারি বলতে পারো তোমরা। আমি এখন যে অংশটুকু পড়াবো, এই অংশটুকু যদি বুঝতে পারো তাহলে ট্রান্সক্রিপশন কিভাবে হয় মোটামুটি অর্ধেক বোঝা হয়ে যাবে। তাহলে আমাদের ট্রান্সক্রিপশনের জন্য প্রথমে দরকার ডিএনএ, আমরা তৈরি করব আরএনএ। ডিএনএ এর কোন অংশ আঁকবো, জটিল নাকি সংক্ষিপ্ত? আমরা সহজ অংশটুকু আঁকবো। তাহলে আমি এভাবে একটা ডিএনএ এর অংশ দেখাচ্ছি, আমি এভাবে আরেকটা ডিএনএ এর সুতো দেখালাম, ফাইন, এভাবে দেখাচ্ছি। এবং ডিএনএ এর সুতোগুলো আমরা জানি নির্দিষ্ট দিক আছে, একটা হয় 5 প্রাইম থেকে, আশা করি তোমরা সবাই লিখে নিচ্ছ, 5 প্রাইম থেকে হয় 3 প্রাইমের দিকে, এবং বিপরীতটা হয় একদম বিপরীত, 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে। এটাই হচ্ছে আমাদের ডিএনএ। এই ডিএনএ থেকে আমরা কি তৈরি করব, আমরা আরএনএ তৈরি করব। আরএনএ কয় সুতা বিশিষ্ট হবে? আরএনএ 1 সুতো বিশিষ্ট হবে। এখন আরএনএ যে 1 সুতা বিশিষ্ট হবে সেটা এই ডিএনএ এর কয়টা সুতো ফলো করে তৈরি হবে? অবশ্যই একটা সুতোকে ফলো করে তৈরি হবে, যেটা আগে বলেছিলাম। তাহলে হয় এটা সুতোকে ফলো করে আরএনএ তৈরি হবে, অথবা এটা সুতোকে ফলো করে আরএনএ তৈরি হবে। আমরা ধরে নেই এই সুতোটাকে ফলো করে আরএনএ তৈরি হচ্ছে। তার আগে আমরা ডিএনএ এর কিছু অংশ লিখে নেই। ধরে নেই এখানে আছে এ, এখানে আছে সি, আবার সি, আবার এ, আবার জি দিয়ে দিচ্ছি আমরা, আরেকটা দিয়ে দিই টি। এটা হচ্ছে ডিএনএ এর এই সুতোর সিকোয়েন্স। তাহলে এখানে থাকার কথা কি, টি, জি, জি, টি, সি এবং এ। এখন আমরা আরএনএ তৈরি করব। এখানে আমি পাশে লিখে দিচ্ছি আরএনএ, আর এন এ, আর এটা হচ্ছে আমাদের ডিএনএ। তাহলে আরএনএটা তৈরি হবে কোন সুতোটাকে ফলো করে? আমরা ধরে নিচ্ছি এই সুতোটাকে ফলো করে আরএনএ তৈরি হবে। এই সুতোটাকে ফলো করে যদি আরএনএ তৈরি হয় তাহলে টি এর বিপরীতে কি বসবে? এ। জি এর বিপরীতে কে বসবে? সি। জি এর বিপরীতে কে বসবে? সি। টি এর বিপরীতে কে বসবে? অবশ্যই এ। সি এর বিপরীতে কে বসবে? জি। এর বিপরীতে কি বসবে? এখন এর বিপরীতে অবশ্যই বসাতে হবে কাকে? টি কে। টি কে কখনোই বসানো যাবে না, কারণ আমরা জানি যখন আরএনএ তৈরি হয়, আরএনএ এর ক্ষেত্রেও 4টা বেস থাকে, তাই না? ডিএনএ এর ক্ষেত্রে হয়তো এটা তোমরা জানো, তবু আমি দেখিয়ে দিচ্ছি যদি কারো মনে না থাকে। ডিএনএ এর ক্ষেত্রে 4টা বেস থাকে, এ, টি, সি, জি। আর আরএনএ এর ক্ষেত্রে যে 4টা বেস থাকে, এ, ইউ, সি, জি। অর্থাৎ আরএনএ তৈরি হওয়ার সময় কখনো আমরা টি কে রাখতে পারবো না, বরং টি এর বদলে কি আসবে? ইউ আসবে। তাহলে আমি যেহেতু এইটাকে ফলো করে তৈরি করছি, তাহলে আমাকে এর বিপরীতটা বসাতে হবে, এর বিপরীতটা টি। কিন্তু যখন আরএনএ তৈরি করব তখন এর বিপরীত টি না, বরং এর বিপরীতটা হচ্ছে ইউ, কারণ এখানে টি এর কোনো বালাই নেই। তাহলে আমরা এখানে ইউ বসিয়ে দিলাম। এটাই হচ্ছে আমাদের তৈরি আরএনএ। তাহলে এই আরএনএটা আমরা কিভাবে তৈরি করলাম? এই যে সুতোটা আছে সেই সুতোটাকে ফলো করে তার বিপরীত অংশগুলো বসালাম, টি এর বিপরীতে এ, জি এর বিপরীতে সি, এর বিপরীতে ইউ, এভাবে বসিয়েছি। তাহলে এভাবে আমরা চাইলে একটা আরএনএ তৈরি করে ফেলতে পারি। এখন আসতে হবে আমাদেরকে আরএনএ এর দিকটা কি হবে। আমাদের এই মাথায় ছিল কি 3 প্রাইম, আমাদের এটা দেখার দরকার নেই, কারণ এটাকে ফলো করে তৈরি করিনি, আমরা এই সুতাটাকে ফলো করে তৈরি করেছি। এই মাথায় ছিল 3 প্রাইম, তার মানে যে আরএনএটা তৈরি হলো তার এই মাথায় ঠিক বিপরীতটা থাকবে। আমি নিচে দিয়ে দিচ্ছি যেন ভালো বুঝতে সুবিধা হয়, 5 প্রাইম, এবং এই মাথায় ছিল 5 প্রাইম ডিএনএ এর ক্ষেত্রে, সো আরএনএ এর ক্ষেত্রে এই মাথায় থাকবে 3 প্রাইম। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত আরএনএ। এখন দেখে মনে হচ্ছে আরএনএ তৈরি করা খুবই ইজি, তোমাদের বইয়েও শুরুতে এরকম একটা অংশ দেয়া আছে। কিন্তু আরএনএ এর ক্ষেত্রে আরো অনেক কাজ কারবার থাকে যেগুলো ডিটেইলসে আমরা একটু পরে ঢুকবো। কিন্তু তার আগে আমাদের দুটো টার্মের সাথে পরিচিত হতে হবে। আমি উপরের অংশটুকু মুছে দিচ্ছি। আমরা এই আরএনএটা কাকে ফলো করে বানালাম? এই দ্বিতীয় সুতোকে। এই আরএনএ এর সাথে আমরা যে সুতোটাকে ফলো করে বানাইনি সেই সুতোটার সাথে একটু তুলনা করব। অর্থাৎ এই সুতোটা তো আমরা ফলো করিনি, আমরা সাস হিসেবে ব্যবহার করেছি এই সুতোটাকে।
এই সাজ ব্যবহার করে এই আরএনএ তৈরি হয়েছে। কিন্তু আমরা তুলনা করব এটার সাথে, জাস্ট বোঝার জন্য তুলনা করছি আমরা। এ প্রথমে আছে এ, এই সুতোতেও প্রথমে আছে কি এ, সি 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 সি, এ এ, জি জি, এবং শুধুমাত্র এখানে টি আছে, তার পরিবর্তে আরএনএ আছে ইউ। তাহলে ব্যাপারটা দেখা যাচ্ছে আমি যে আরএনএটা তৈরি করেছি, এই আরএনএটা হচ্ছে হুবহু যে সুতাটাকে আমি সাস হিসেবে ব্যবহার করিনি, যে সুতোটাকে আমি সাস হিসেবে ব্যবহার করিনি সেই সুতোর মতো দেখতে হুবহু। শুধুমাত্র একটাই পার্থক্য কি, যেখানে সুতোটা টি আছে সেখানে আরএনএ আছে কি ইউ। যেখানে সুতোটা টি আছে, আশা করি বুঝতে পারছো, যেখানে সুতোটা টি আছে সেখানে আরএনএ এর ক্ষেত্রে আছে ইউ। তাহলে এই কথাটা থেকে আমরা কোন কনক্লুশনে যেতে পারি? যে কনক্লুশনটাতে যাব সেখান থেকে আমাদের দুটো নতুন টার্ম আসবে। আমাদের টার্গেট ছিল আরএনএ তৈরি করা, আরএনএটা তৈরি করেছি এই সুতোটা দেখে, কিন্তু কথা হচ্ছে আরএনএটা যে তৈরি করলাম সেটা কার মতো দেখতে? এর মতো দেখতে। তাহলে আমরা এক লাইন এগিয়ে ভাবতে পারি যে আমি যে আরএনএটা তৈরি করতে চাচ্ছি তা অ্যাকচুয়ালি দেখতে হবে এর মতো, তাই না? আমি যে আরএনএটা তৈরি করতে চাচ্ছি তা দেখতে হবে এর মতো, অর্থাৎ এর মতো করেই আমি আরএনএ তৈরি করতে চেয়েছি। এখন ডিএনএ এর মধ্যে কি কোড থাকে না? আমি যে বলেছিলাম ডিএনএ এর মধ্যে বৈশিষ্ট্য লেখা থাকে, তখনই আমার বলা উচিত ছিল ডিএনএ এর মধ্যে যে বৈশিষ্ট্য লেখা থাকে সেই বৈশিষ্ট্যটাকে তোমরা বলতে পারো কোড। আমি লিখে দিচ্ছি, তোমরা এটা নিশ্চয়ই লিখে নিয়েছো, সেই বৈশিষ্ট্যের পাশে লিখে নাও কোড। ডিএনএ এর মধ্যে লেখা থাকে কোড। এখন এই কোড থেকেই তো প্রোটিন তৈরি হবে। যদি বলা যায় ডিএনএ কি কোড করে, ডিএনএ প্রোটিন কোড করে, কিন্তু ডিএনএ প্রোটিন তৈরি করার আগে কাকে তৈরি করে? আরএনএ কে তৈরি করে। তাহলে সে যে কে প্রকাশ করছে, এখানে যে কোডটা আমরা দুঃখিত, এখানে যে আমরা আরএনএটা দেখতে পাচ্ছি এই আরএনএটা ডিএনএ এর কোড অনুযায়ী তো হচ্ছে। তাহলে এই আরএনএটা কাকে ফলো করে হচ্ছে? একে ফলো করে হচ্ছে, কারণ হুবহু এর মতো দেখতে, শুধু টি আর ইউ এর মধ্যে পার্থক্য। তার মানে এই অংশটাই হচ্ছে আমাদের আসল কোড। এই অংশটাই হচ্ছে কি আমাদের আসল কোড, কারণ আমি এর মতো করে দেখতে আরএনএ তৈরি করতে চেয়েছি। কিন্তু এর মতো করে দেখতে আরএনএ তৈরি করতে গিয়ে আমি একটা টেকনিক অবলম্বন করেছি, সেটা কি? এই যে সুতোটা আছে সেই সুতোটাকে ফলো করে আরএনএ তৈরি করা। তার মানে এই যে সুতোটা দেখতে পাচ্ছি 5 প্রাইম থেকে 3 প্রাইম, যার মতো দেখতে হলো আরএনএটা, সেই সুতোটার নাম আমি দিচ্ছি কোডিং সূত্র, সূত্রক, কোডিং সূত্রক। এখন আমরা কি এই সুতোটা, আমরা যে আরএনএটা পেয়েছি এই আরএনএ কি এই সুতোর মতো দেখতে? হ্যাঁ, আমরা এই সুতোকে ফলো করে তৈরি করেছি, কিন্তু এই সুতোর মতো দেখতে না। এইটা যদি কোডিং হয় তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে এন্টি কোডিং সূত্র। এন্টি কোডিং সূত্র। তাহলে আমরা দুটো নতুন নতুন টার্ম শিখলাম, একটা হচ্ছে কোডিং সূত্রক আর একটা হচ্ছে এন্টি কোডিং সূত্রক। এটাকে কেন কোডিং সূত্রক বলা হচ্ছে? কারণ এই কোডিং সূত্রকের মতো করে আমরা আরএনএ তৈরি করেছি, এতটুকুই। এবং আমরা এন্টি কোডিং সূত্রককে ফলো করে আরএনএ তৈরি করেছি, এর বিপরীত বেসগুলো বসিয়ে, টি এর বিপরীতে এ, জি এর বিপরীতে সি। কিন্তু আলটিমেটলি আমরা কার মতো করে দেখতে করেছি? কোডিং সূত্রকের মতো। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবং এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা ডিএনএ থেকে আরএনএ তৈরি করলাম, ডিএনএ থেকে আরএনএ তৈরি করাও তো একটা প্রসেস, এবং বায়োলজির ক্ষেত্রে যে কোনো প্রসেসে গেলে আমাদেরকে অবশ্যই এনজাইমের সাহায্য নিতে হয়। এখন এখানে আমরা তাহলে কোন এনজাইমকে ইউজ করেছি? তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা যখন ডিএনএ প্রতিলিপন করেছিলাম সেখানে একটা এনজাইম ছিল ডিএনএ পলিমারেজ। ঠিক ওরকম করে আমরা এখানে যে এনজাইমটাকে ব্যবহার করি সেই এনজাইমটার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। আমি এগুলো মুছে দিচ্ছি, মুছে দিয়ে লিখে দিচ্ছি। তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরি করার জন্য আমরা যে এনজাইম ব্যবহার করি সেটাকে বলা হয় আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ এনজাইম, এবং আরএনএ পলিমারেজ হচ্ছে 3 ধরনের আছে। বিশেষ করে আমাদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে আরএনএ পলিমারেজ 3 ধরনের, এগুলো জানতে হবে না, জাস্ট নেমিং হচ্ছে 1 2 3, আরএনএ পলিমারেজ 1, আরএনএ পলিমারেজ 2, আরএনএ পলিমারেজ 3। কিন্তু গাছের ক্ষেত্রে আরো দুটো এক্সট্রা থাকে, মানে 3 এর পর 4 এবং 5। তো আমরা মেইনলি এখানে যে পলিমারেজটা ব্যবহার করব সেটা হচ্ছে আরএনএ পলিমারেজ 2।
তাহলে আমরা মোটামুটি ট্রান্সক্রিপশনের যে প্রসেসটা আছে সেই ট্রান্সক্রিপশনের প্রসেস খুবই সামারি আকারে দেখলাম, এবং এই প্রসেসের মধ্যে কোডিং সূত্রক এবং এন্টি কোডিং সূত্রক অথবা কখনো কখনো বলা হয় সেন্স এবং এন্টি সেন্স সূত্রক এ সম্পর্কে জানলাম। কেন এটাকে কোডিং বলা হয়, কেন এটাকে এন্টি কোডিং বলা হয় সেটা আমরা জানতে পেরেছি। এখন আমরা চলে যাব, আমরা যে এই ট্রান্সলেশন প্রক্রিয়া পড়ছি এই ট্রান্সলেশন প্রক্রিয়া যদি আমি ডিটেইলসে বুঝতে চাই তাহলে আমার কি কি দরকার হবে। আমরা যে ডিএনএ প্রতিলিপনের জন্য কি কি প্রয়োজন সেটা পড়েছিলাম, তেমনি আমরা এখানে ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য কি কি প্রয়োজন সেটা আমরা বুঝবো। তাহলে তোমরা তোমাদের খাতার মধ্যে একটা টাইটেল দাও, যা যা প্রয়োজন। যা যা প্রয়োজন। তাহলে প্রথমেই দেখি আমাদের কি প্রয়োজন। তোমাদের কাছে যে একটু আগে ফিগারটা ছিল তোমরা সেই ফিগারটার দিকে তাকাও। সেই ফিগারের মধ্যে আমরা নিচের সুতোটাকে, আমার এখানে দেখা যাচ্ছে না যদিও, আমি জাস্ট এভাবে এঁকে নিচ্ছি, থেকে আরএনএটা তৈরি হয়েছে। আমরা এই সুতোটাকে ফলো করে আমরা আরএনএটা তৈরি করেছি, তাই তো? তাহলে এই সুতোটাকে কি সাস বলা যায় না? কারণ সাসকে ফলো করেই তো আমরা নতুন সুতো তৈরি করেছি। তার মানে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে ট্রান্সলেশনের ট্রান্সক্রিপশনের জন্য সেটা হচ্ছে সাস। সাস কোনটা সেটা আমরা বুঝতে পেরেছি, এর আগের অংশে দেখেছি। সাসের পর আমাদের কোন অংশটা লাগবে? সেটি হচ্ছে আমাদের অবশ্যই এনজাইম লাগবে, যে এনজাইম ট্রান্সক্রিপশনে সাহায্য করবে সেই এনজাইমটার নাম হচ্ছে কি আরএনএ পলিমারেজ। এবং ৩ নাম্বার অংশে আমরা দেখলাম যে আমাদেরকে নতুন করে বেস বসাতে হয়, এবং বেস বসানোর জন্য আমাদের যেগুলো লাগবে সেগুলো হচ্ছে এটিপি, এগুলো কি জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি, জিটিপি, সিটিপি এবং ইউটিপি। এই চারটা জিনিস আমরা আগের যে ডিএনএ প্রতিলিপনের ক্লাস করেছিলাম সেখানে আমরা এই টাইপের কিছু দেখতে পেয়েছিলাম। শুধুমাত্র পার্থক্য ছিল এই এটিপির সামনে ছোট্ট করে একটা ডি ছিল। ছোট্ট করে একটা ডি থাকার কারণ হচ্ছে ডিএনএ এর ফুল ফর্মটা কি, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। সো ওই ডিঅক্সির ছোট্ট করে ডি ছিল, কিন্তু এখন তো আমরা আরএনএ তৈরি করতে চাচ্ছি, তাহলে আমাদের ডিএনএ এর ওই জিনিসগুলো লাগবে না। আমাদের আরএনএ এর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে শুধু এটিপি, আমাদের ডিঅক্সি দরকার নেই। জিটিপি, সিটিপি, আমাদের কোনো টিটিপি লাগবে না কারণ টি থাকে না, এই জন্য আমাদের লাগবে ইউটিপি। এখন এই জিনিসগুলো জটিল, কিন্তু সেগুলো বুঝতে হবে না, শুধু যে জিনিসটা বুঝতে হবে আগের ক্লাসের মতো এটিপি এর মধ্যে কি আছে এ, জিটিপি এর মধ্যে কি আছে জি, সিটিপি এর মধ্যে কি আছে কে আছে সি, ইউটিপি এর মধ্যে কি আছে ইউ। আমাদের তো আরএনএ তৈরি করার জন্য চারটা খাত দরকার, এ জি সি ইউ। এই চারটা খাড়ি আমরা এখান থেকে পাবো। এখন প্রশ্ন হচ্ছে তাহলে টিপি হিসেবে আসলো কিসের জন্য? এটাও আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। এই টিপির ফুল ফর্মটা তোমরা নিশ্চয়ই জানো, এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ট্রাইফসফেট মানে তিনটা ফসফেট। তিনটা ফসফেট এই যৌগতে আছে অবশ্যই বন্ধন এর মাধ্যমে বন্ধন হিসেবে থাকতেছে। এখন আমরা যখন আরএনএ তৈরি করব অর্থাৎ ট্রান্সক্রিপশন করব তখন আমাদের ট্রাইফসফেট দরকার হয় না, দরকার হয় মনোফসফেট। কেন মনোফসফেট দরকার হয় সেগুলো যদি আমি তোমাদের ডিএনএ কিভাবে তৈরি হয় এটা বুঝাতাম তাহলে তোমরা বুঝতে পারতে। জাস্ট আপাতত মাথায় রাখো আমাদের আসতেছে ট্রাইফসফেট হিসেবে, আমার প্রয়োজন ট্রাইফসফেট হিসেবে, দুঃখিত, আমাদের আসতেছে ট্রাইফসফেট হিসেবে, কিন্তু আবার আলটিমেটলি আলটিমেটলি লাগবে হচ্ছে মনোফসফেট হিসেবে। এখন মনোফসফেট হিসেবে যখন লাগবে তখন এই ফসফেটটা কি আলাদা হয়ে যাবে না? এই ফসফেট যদি আলাদা হয়ে যায় এই বন্ধনটা ভেঙে যাবে। যখনই বন্ধন ভেঙে যাবে, বন্ধন ভাঙলে কে নির্গত হয়? বন্ধন ভাঙলে শক্তি নির্গত হয়। এখন আমরা যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা করব এর জন্য কি প্রচুর পরিমাণে শক্তি দরকার হবে না? বায়োলজির যে কোনো কাজ করতে গেলে শক্তি দরকার হয়। এই শক্তি অ্যাকচুয়ালি এই যে বন্ধনগুলো আছে এই বন্ধনগুলো যখন ভাঙে সেখান থেকে শক্তি তৈরি হয়। তাহলে এই ফসফেট ভেঙে গেল, শক্তি তৈরি হলো। আবার দুটো ফসফেট দেখতে পাচ্ছি না যেটাকে আমরা ডাইফসফেট বলতে পারি, এই ডাইফসফেটে ভেঙে যেতে পারে, ভেঙে গিয়ে আবার শক্তি তৈরি হতে পারে। যে শক্তি আমাদের কোথায় লাগবে? আমরা যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া করছি সেই ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মধ্যে আমাদের এই শক্তি কাজে দেবে। তাহলে আমরা দেখলাম কি কি প্রয়োজন, শেষে আরো কিছু প্রয়োজন হতে পারে, যেমন হচ্ছে কিছু প্রোটিন। এখানে বোঝানোর কিছু নেই, যখন নির্দিষ্ট অংশ আসবে তখন এই প্রোটিনের কথা আসবে। কিছু প্রোটিন প্রয়োজন, তাহলে এগুলোই যদি থাকে আমরা খুব সহজেই আমাদের ট্রান্সক্রিপশন কমপ্লিট করতে পারবো।
তোমরা আশা করি এটা তুলে নিয়েছো। আমরা পরের অংশে চলে যাব কিভাবে ট্রান্সক্রিপশন হয়। আমি মুছে দিচ্ছি। এতক্ষণ যা পড়ালাম আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমি সেটা হয়তো বা ভিডিও শেষে তোমাদেরকে আবার বোঝানোর চেষ্টা করতে পারি। তাহলে ট্রান্সক্রিপশন প্রসেস, এই ট্রান্সক্রিপশন প্রসেসকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সূচনা, অর্থাৎ আমরা ট্রান্সক্রিপশনটা শুরু করব। যদি অ্যাকচুয়ালি যদি মানে পুরো প্রসেসটা বুঝতে পারি, এগুলো তেমন দরকার হয় না, খুব ভালোভাবে বোঝা যায় যে এগুলো কি জিনিস। জাস্ট একটা ফর্মালাইজেশনের জন্য, তোমরা যেন খুব ভালোভাবে বুঝতে পারো এজন্য এভাবে দেয়া। প্রথম অংশ হচ্ছে সূচনা, দ্বিতীয় অংশ হচ্ছে বর্ধিতকরণ, অর্থাৎ আমার কাজ চলতেই থাকবে কিছুক্ষণ ধরে, বর্ধিতকরণ। এবং ৩ নাম্বার যে অংশটা, সেটা বোঝা যাচ্ছে সূচনার বিপরীত আমরা করব সমাপ্তি। এই তিনটা কাজের মাধ্যমে আমরা ট্রান্সক্রিপশন শেষ করব। এখন আমি যেহেতু আবুল হাসান স্যারের বই ফলো করছি, সেখানে যেভাবে আছে আমি সেভাবে আগাবো যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, এবং আমি যখন অ্যাকচুয়ালি থাকবো না, তোমরা যেন আবুল হাসান স্যারের বইটা গাইড হিসেবে ব্যবহার করে কাজ চালাতে পারো। সো প্রথমে আমি পড়াবো সূচনা, তারপরে বোঝাবো হচ্ছে বর্ধিতকরণ, তারপরে আমরা বোঝাবো সমাপ্তি। সূচনাতে হয়তো একটু সময় লাগবে, বাকি দুটো অংশে তেমন সময় লাগবে না। আমি মুছে দিচ্ছি। এখন আমি তোমাদের একটা প্রশ্ন করব। এই প্রশ্নটা অ্যাকচুয়ালি আমি আশা করছি যে তোমরা হয়তোবা যখন ট্রান্সক্রিপশন শিখেছো তোমাদের শিক্ষককে জিজ্ঞাসা করেছিলাম, কারণ এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের বইয়ে হয়তোবা খুব সংক্ষিপ্ত আকারে সবকিছু লেখা আছে, কিন্তু প্রশ্ন করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রশ্ন করলে অনেক কিছু শেখা যায়, এবং তুমি কত গুরুত্বপূর্ণ এবং সৃজনশীল প্রশ্ন করতে পারছো তার উপরেও নির্ভর করে তুমি কতটা ট্যালেন্টেড। সো সূচনা, অর্থাৎ আমরা একটা জায়গা থেকে ডিএনএ ট্রান্সক্রিপশন শুরু করব। আমি যদি ডিএনএটাকে এভাবে দেখি, যেটা হচ্ছে পেঁচানো, অথবা এটাকে যদি আমি সিম্পলি আকারে এভাবে দেখাই, তাহলে ডিএনএটা এরকম দেখতে। ডিএনএটা কি প্রচুর পরিমাণে লম্বা হয় না? আমি আগের দিন বলেছিলাম যে আমাদের ডিএনএ যদি আমার একটা কোষের ডিএনএ যদি বড় করা হয়, তাহলে সেই ডিএনএটা হয়তো বা 1 মিটার বা 2 মিটার লম্বা হবে। তাহলে দেখো এই ডিএনএ যে থাকতেছে, এই ডিএনএ হচ্ছে বিশাল একটা ডিএনএ, ফাইন। এবং বিশাল যে ডিএনএটা আছে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বিশাল একটা ডিএনএ। এই দুইটা সুতাকে আমি একটা সুতা হিসেবে দেখাচ্ছি যেন বোঝাতে সুবিধা হয়। এই ডিএনএ এর পুরো অংশটাতেই কি জিন থাকে? তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমাদের বৈশিষ্ট্য কোথায় লেখা থাকে, তোমরা বলো ডিএনএ তে। কিন্তু আরো যদি একটু ধরে জিজ্ঞেস করা হয় যে ডিএনএ এর কোথায় আমাদের বৈশিষ্ট্যটা লেখা থাকে, তখন কিন্তু জিন বলি আমরা, তাই না? জিন উত্তর দেই। অর্থাৎ মেইনলি আমাদের বৈশিষ্ট্যটা লেখা থাকে জিনের মধ্যে। এখন যেহেতু ডিএনএ উত্তর দিয়ে হচ্ছে না, আমাদেরকে আবার জিন বলতে হচ্ছে, তাহলে এখান থেকে বোঝা যায় যে ডিএনএ এবং জিন কিন্তু একই জিনিস নয়। তাহলে ডিএনএ এবং জিনের মধ্যে পার্থক্যটা কোথায়? ডিএনএ এবং জিনের মধ্যে পার্থক্যটা হচ্ছে, এটা হচ্ছে লম্বা একটা ডিএনএ, এই ডিএনএ এর কিছু কিছু অংশ হচ্ছে জিন, যেমন এই অংশটাই একটা জিন আছে ধরে নেই, এই অংশটাই একটা জিন আছে, এই অংশটাই একটা জিন আছে, এই অংশটাই একটা জিন আছে। তাহলে আমি যে ডিএনএটা এঁকেছি সেই ডিএনএ তে কয়টা জিন আছে? 4টা জিন আছে। এই 4টা জিন কয়টা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে? ধরে নাও বোঝার সুবিধার্থে এই 4টা জিন 4টা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তাহলে এটা আমাদের ডিএনএ, ডিএনএ তে 4টা জিন আছে যে 4টা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। এখন বৈশিষ্ট্য এখানে লেখা আছে, তাই না? ডিএনএ এর মধ্যে বা জিনের মধ্যে বৈশিষ্ট্য লেখা আছে। তোমরা আরো একটা প্রশ্ন করতে পারো, এই জিনের মাঝে যে ফাঁকা জায়গাগুলো আছে, এই ফাঁকা জায়গাগুলোয় কি সিকোয়েন্স আছে? এই যে ফাঁকা জায়গাগুলো আমি এভাবে যে দেখিয়েছি, এর মধ্যে কি সিকোয়েন্স আছে? এ টি সি জি এগুলো কি আছে এই ডিএনএ এর এই অংশগুলোর মধ্যে? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই আছে। কিন্তু এই জায়গাগুলোতেও যদি সিকোয়েন্স থেকে থাকে বা বেস থেকে থাকে বা এ টি সি জি এগুলো থেকে থাকে, তাহলে এগুলো আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে না কেন? আবার এমনও প্রশ্ন করতে পারো, এগুলো যদি উত্তর হচ্ছে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে না, তখন প্রশ্ন করতে পারো যদি বৈশিষ্ট্য এগুলো নিয়ন্ত্রণ করতে না পারে, এই ফাঁকা জায়গাগুলো যদি আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে আমাদের
এগুলোর দরকার কি, এগুলো কেন প্রয়োজনীয়, এগুলো কি এমনি এমনি এখানে আছে? এগুলো অ্যাকচুয়ালি এগুলোর উত্তর আমি জানি, কিন্তু এগুলোর উত্তর দিতে গেলে অনেক দীর্ঘায়িত হবে। কিন্তু আমি শুধু তোমাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদেরকে নিজেদের মতো করে প্রশ্ন করতে হবে যে কেন এগুলো দেয়া হলো, এগুলোর কাজ কি, এগুলো যদি কাজ নাই থাকে তাহলে কেন এগুলো আমাদের ডিএনএ এর মধ্যে আছে। সো আমরা পরবর্তী অংশে চলে যাই। এখানে একটা জিন আছে যেটাকে আমি লিখি জি1, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে একটা জিন আছে যেটা হচ্ছে জি2, এখানে একটা জিন আছে যেটাকে আমি দিলাম জি3, এখানে একটা জিন আছে যেটাকে আমি বললাম জি4। জিন হচ্ছে ডিএনএ এর অংশ, সেই ডিএনএ থেকে আমরা প্রোটিন তৈরি করি। এখন মনে করো এই জি4 থেকে এক ধরনের প্রোটিন তৈরি হবে, এই জি3 থেকে এক ধরনের প্রোটিন তৈরি হবে, জি2 থেকে এক ধরনের প্রোটিন তৈরি হবে, জি1 থেকে এক ধরনের প্রোটিন তৈরি হবে। এখন প্রোটিন তৈরি হওয়ার আগে কে তৈরি হবে? আরএনএ তৈরি হবে। তার মানে জি4 থেকে এক ধরনের আরএনএ, জি3 থেকে এক ধরনের আরএনএ, এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে মনে করো আমি জি4 থেকে প্রোটিন তৈরি করতে চাই। আমি তোমাদের যে প্রশ্নটার কথা বললাম যেটা তোমাদের জিজ্ঞেস করা উচিত ছিল, জি4 থেকে আমি প্রোটিন তৈরি করতে চাই, জি4 থেকে আমি প্রোটিন তৈরি করতে চাই। এখন প্রশ্ন হচ্ছে আমি যে প্রোটিন তৈরি করব, প্রোটিন তৈরি করার জন্য কোন এনজাইমটা লাগবে ডিএনএ থেকে? আরএনএ পলিমারেজ। এই যে আরএনএ পলিমারেজটা, এখানে তো 4টা জিন আছে। এই আরএনএ পলিমারেজটা কিভাবে বুঝতে পারবে যে আমি যে প্রোটিনটা তৈরি করতে চাই সেই প্রোটিনের যে জিন জি4, সেই জি4টা এখানে আছে? সে কেন এই জিনকে গিয়ে ধরবে না? 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 কেন সূচনাটা হবে ঠিক এই জায়গা থেকে? এখান থেকে কেন সূচনা হবে? কেন এই জিন থেকে সূচনা হলো না? কেন এখান থেকে সূচনা হলো না? এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন আমরা এখান থেকে সূচনা করব? সো এগুলো বোঝার জন্য আমি ডিটেলসে চলে যাচ্ছি। এই ডিএনএটাকে আমরা লম্বা করে আঁকলাম। তোমাদের হাসান স্যারের বইয়ে যদি ফিগারটা খেয়াল করো, ফিগারটা খেয়াল করলে দেখবা আমরা যে প্রোটিনটা তৈরি করতে চাচ্ছি সে প্রোটিনটা যে অংশে আছে, অর্থাৎ আমরা একটু আগে যেটাকে বললাম জি4, মনে করো এইখানে যে জিনটা আছে সেই জিনটার নামই হচ্ছে জি4। এতটুকু বোঝা গেল। এখানে একটা জিন আছে, সেই জিনটার নাম হচ্ছে জি4। এখন এই যে জিনটা আছে, আমার ডিএনএর আরো অংশ আছে কিন্তু সেটা আমার দরকার নেই, আমার নির্দিষ্ট জিন দরকার জি4। এই যে অংশটা আছে, এই অংশটার সামনে একটা সিকোয়েন্স থাকে। সিকোয়েন্স মানে এখানে যেমন এ, আমি এভাবে দেখিয়ে দিচ্ছি, এভাবে হয়তো তোমরা হ্যাবিচুয়েটেড। এই জি4 জিনের সামনে একটা অংশ থাকে, সেই অংশটায়ও সিকোয়েন্স থাকে। সেই অংশটাকে বলা হয় প্রোমোটার। তোমরা বুঝতে পারবা ভালোভাবে। এই অংশটাকে বলা হচ্ছে কি? প্রোমোটার। প্রোমোটার মানে কি বলো? প্রোমোটার মানে হচ্ছে যে উদ্দীপনা জাগায়, অর্থাৎ যে বলে তুমি কাজটা করো। প্রোমোটার হচ্ছে প্রমোট করে। এখন ওই যে আরএনএ পলিমারেজ এসে বসবে না আরএনএ তৈরি করার জন্য? আরএনএ পলিমারেজই তো বসবে। আরএনএ পলিমারেজ এসে জি4 এর কাছে বসবে, কিন্তু আরো অনেক জিন আছে জি1, জি2, জি3, কিন্তু জি1, জি2, জি3 তে গিয়ে বসবে না। এর পিছনে কারণটাই হচ্ছে প্রোমোটার। অর্থাৎ যে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের উত্তর হচ্ছে প্রোমোটার। যেহেতু প্রোমোটারটা এখানে আছে, এই জিনের জন্য আরএনএ পলিমারেজ এসে বুঝতে পারবে হ্যাঁ আমি তো এই জিনিসটা তৈরি করতে চাই, এই জিনিসটা তৈরি করার জন্য আমার এই জিনটা দরকার জি4। কিন্তু জি4 আমি কিভাবে খুঁজে পাবো? জি4 আমি খুঁজে পাবো এই প্রোমোটারটা দেখে। এই প্রোমোটার যেখানে আছে সেখানেই জি4 জিন আছে। তার মানে আরএনএ পলিমারেজ বুঝতে পারলো যে এখানে জি4 জিন আছে, সো সে এই প্রোমোটারের এখানে এসে বসে যাবে। মনে করো এটা হচ্ছে একটা আরএনএ পলিমারেজ এনজাইম, সে আরএনএ পলিমারেজ এখানে এসে বসে গেল। তোমরা হয়তো আজকের ভিডিওর ক্যাপশন দেখেছো, ক্যাপশনে একটা কথা ছিল যে টাটা বক্স। এই টাটা বক্স কি জিনিস আমি এটা হয়তো বা সবার শেষে বোঝাবো যদি সময় থাকে। তাহলে আমরা দেখলাম এখানে একটা প্রোমোটার রয়েছে, সেই প্রোমোটার কি নির্দেশ করলো? প্রোমোটার নির্দেশ করলো যে আমার পরে একটা জিন আছে। কোন জিন আছে? জি4 জিন আছে। সো প্রোমোটার যখনই নির্দেশ করবে বলবে যে হ্যাঁ আমার কাছে এটা আছে, আমার কাছে এটা আছে, এখন তখনই প্রোমোটারকে খুঁজে বের করবে কে? আরএনএ পলিমারেজ। সে আরএনএ পলিমারেজ গিয়ে এখানে বসবে, প্রোমোটারে বসবে। প্রোমোটারে বসার পর সে কাজ শুরু করে দেবে। এখন তাহলে আমরা সূচনার ব্যাপারটা বুঝতে পারলাম। তার মানে সূচনা করছে কে? আরএনএ পলিমারেজ।
সূচনা কোথায় গিয়ে করছে? সে প্রোমোটারে গিয়ে করছে। এতটুকুই। আচ্ছা, এখন এভাবে আছে প্রোমোটারে বসানো অবস্থায়। ডিএনএ এর এটা কি আমি সিম্পলিফাইড রূপ দেখাচ্ছিলাম, কিন্তু ডিএনএ থাকে কি অবস্থায়? এভাবে পেঁচানো অবস্থায়, তাই তো? এখন ধরে নেই এই জিনিসগুলো যে আমি এভাবে এঁকেছি সেটা এভাবে নেই। তোমরা আশা করি পেন্সিল দিয়ে এটা নতুন ভাবে আঁকবে, অথবা তোমরা নাও আঁকতে পারো যদি তোমরা মাথায় গেঁথে নিতে পারো। এটা হচ্ছে ঠিক এভাবে পেঁচানো অবস্থায় আছে। এখন আমরা আগের ক্লাসে যখন ডিএনএ প্রতিলিপন পড়েছিলাম, ডিএনএ প্রতিলিপনের ক্ষেত্রে আমরা কি দেখেছি? অর্থাৎ ডিএনএ ফটোকপির ক্ষেত্রে যদি ফটোকপি করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই আগে প্যাচ খুলে নিতে হয়। এখন আমরা তো এখানে ট্রান্সক্রিপশন করব, অর্থাৎ ডিএনএ এর একটা সুতোকে ফলো করে আমরা আরএনএ তৈরি করব। সেটা করার জন্য আমাদেরকে অবশ্যই প্যাচ খুলে নিতে হবে। আমাদের ডিএনএ প্রতিলিপনের সময় প্যাচ খোলার জন্য একটা এনজাইম ছিল, আশা করি নামটা তোমাদের মনে আছে। সেই এনজাইমের নাম হচ্ছে হেলিকেজ এনজাইম। আরো অনেক এনজাইম ছিল যেমন গাইরেজ। এখন আমরা যখন ট্রান্সক্রিপশনের সময় প্যাচগুলো খুলবো তখনও কি হেলিকেজ এনজাইম এসে আমাদের সাহায্য করবে? উত্তর হচ্ছে না। আমাদের এখানে শুধুমাত্র এক ধরনের এনজাইমই কাজ করে, সেই এনজাইমটার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। এই যে আরএনএ পলিমারেজটা বসে গেছে, কোথায় বসে গেছে? প্রোমোটারে। এই প্রোমোটারে বসার পর এখন সে কোন দিকে যাবে? ডান দিকে নাকি বাম দিকে? তার তো জিন আছে ডান দিকে, তার মানে সে ডান দিকে যাবে। ডান দিকে যখন যাবে তখন তার প্যাচগুলো আস্তে আস্তে খুলতে থাকবে। যখন সে আগাবে এখানে প্যাচ খুলতে থাকবে। প্যাচ খোলার মাধ্যমে সে প্রতিলিপন করতে থাকবে। তাহলে ব্যাপারটা আলটিমেটলি ফিগারটা কি রকম দাঁড়াবে? তোমরা দেখো, এটা হচ্ছে ওর পেঁচানো অংশটা। আমি কালো কালার দিয়ে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এটা হচ্ছে পেঁচানো অংশটা। মনে করো ঠিক এই জায়গাটা থেকে প্রোমোটার শুরু। তার মানে এই জায়গাটায় এসে আরএনএ পলিমারেজ বসেছে। তাহলে এইখান থেকে ওর প্যাচটা খোলা শুরু হবে। প্যাচটা খুলে এভাবে গেল, গিয়ে আবার সামনের অংশে কি প্যাচ অবস্থায় আছে এভাবে। তাহলে আরএনএ পলিমারেজটা হচ্ছে এই জায়গাটাতে আছে। আমি একে দেখাচ্ছি। মনে করি আরএনএ পলিমারেজ এই জায়গাটাতে আছে। আরএনএ পলিমারেজ। আর এই যে অংশটা আছে সেই অংশটার নাম দিয়েছি কি আমরা? প্রোমোটার। প্রোমোটারের পরে ধরে নেই এখানে সিকোয়েন্স আছে এ, সি, জি, জি, টি। এখানে যে সিকোয়েন্স আছে তার বিপরীতটা বসবে টি। এটা হচ্ছে আমাদের ডিএনএ। টি, জি, সি, সি, এ। এটাই হচ্ছে আমাদের ডিএনএ। এখন আরএনএ আমরা তৈরি করব। আরএনএ তৈরি করার জন্য আমাদের কি এনজাইমটা বসে গেছে? হ্যাঁ, এনজাইমটা বসে গেছে। নাম কি তার? আরএনএ পলিমারেজ। এখন সে যখন আরএনএ তৈরি করা শুরু করবে, আরএনএ তৈরি করবে কোন সুতা থেকে? যে কোনো একটা সুতা থেকে। আরএনএ কি তৈরি হয় কোডিং সুতো থেকে নাকি এন্টিকোডিং সুতো থেকে? আমরা জানি যে আরএনএ যেটা তৈরি হয় সেটা দেখতে কোডিং এর মতো, কিন্তু সেই সুতোটা তৈরি হয় এন্টিকোডিং থেকে। এন্টিকোডিং ধরে নেই আমরা নিচের সুতোটা অর্থাৎ টি, জি, সি, সি, এ, এটাই হচ্ছে আমাদের এন্টিকোডিং সুতো। এই এন্টিকোডিং সুতোটা, এই সুতোটাকে ফলো করে আমরা আরএনএ তৈরি করব। আরএনএ অবশ্যই একটা সুতোকে ফলো করে, এটা হয়তো তোমাদের মনে আছে। তাহলে আরএনএ তৈরি হওয়া শুরু করলো। টি এর বিপরীতে আরএনএ তে কাকে বসাবো আমরা? এ কে বসাবো। আমরা এখানে এ বসিয়ে ফেললাম। জি এর পরে আমরা কাকে বসাবো? জি এর বিপরীতে আমরা বসাবো সি কে। আমরা আরএনএ এর একটু অংশ তৈরি করে ফেলেছি। সি এর বিপরীতে কে বসে? আরএনএ তে জি। আবার সি এর বিপরীতে কে বসে? জি। এবং এর বিপরীতে কি বসে? তখন বলেছিলাম এর বিপরীতে টি বসে না আরএনএ তে, সব সময় বসে কি? ইউ। তাহলে এভাবে আমাদের আরএনএ তৈরি হয়ে যাচ্ছে। এখন আমাদেরকে একটু দূরদর্শী হতে হবে। আরএনএ তৈরি হচ্ছে, ফাইন। আমাদের এনজাইমটা কোথায় আছে? আরএনএ পলিমারেজ এই জায়গাটায় আছে। আস্তে আস্তে আগাচ্ছে। এনজাইমটা যতই আগাবে ততই কি হবে? যতই আগাবে ততই প্যাচ খুলে যেতে থাকবে। প্যাচ যতই খুলবে, এই যে এই জায়গাটা আছে এখানে নতুন নতুন ক্ষার আসবে না? ধরে নেই এই জায়গাটায় এখন ক্ষার আসলো, ধরে নাও এর বিপরীতে এর পরে ক্ষার আসলো জি। তাহলে ঠিক আরএনএ এর এখানে কে বসে যাবে? সি। অর্থাৎ যতই আগাবে ততই এর বিপরীত হয়ে নতুন ক্ষার বসাবে। যতই আগাবে ততই এর বিপরীত হয়ে নতুন ক্ষার এখানে বসে যাবে। তাহলে এভাবে কি আরএনএ আস্তে আস্তে লম্বা হচ্ছে না? কারণ আরএনএ পলিমারেজ যতই আগাবে ততই এই আরএনএটা আস্তে আস্তে লম্বা হতে থাকবে। এই যে আরএনএটা লম্বা হতে থাকবে,
এই আরএনএ লম্বা হওয়ার প্রসেসটাকেই বলা হয় বর্ধিতকরণ। আরএনএ লম্বা হওয়ার প্রসেসটাকেই বলা হচ্ছে কি বর্ধিতকরণ। তাহলে শুরু হচ্ছে প্রোমোটার থেকে, প্রোমোটারের পর থেকে আমরা আরএনএ তৈরি করা শুরু করলাম, আরএনএ তৈরি হওয়া চলতেই আছে, এদিকে প্যাচ খুলতেই আছে এবং আরএনএ তৈরি হচ্ছে, এবং এই যে আরএনএ তৈরি হচ্ছেই এটাকে বলা হচ্ছে বর্ধিতকরণ। অর্থাৎ আমরা দ্বিতীয় অংশটুকু শেষ করে ফেললাম, অর্থাৎ আরএনএ কিভাবে আস্তে আস্তে লম্বা হচ্ছে। এখন একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে আরএনএটা তৈরি হচ্ছে, এই আরএনএটা কোথায় তৈরি হচ্ছে? দুটো সুতোর মাঝে না? কিন্তু আরএনএ তো হচ্ছে ডিএনএ এর বাহিরের অংশ, তার মানে আরএনএটাকে আলটিমেটলি ডিএনএ থেকে বের হয়ে আসতে হবে। আরএনএটা যতই লম্বা হচ্ছে এদিকে প্যাচ খুলে খুলে, ততই এই যে আরএনএর এই মাথাটা আছে, এই মাথাটা এদিক দিয়ে বাহিরে বের হয়ে আসে। অর্থাৎ বলতে পারো যে এই সুতোটা বাহিরে হেলে যায়, অনেকটা এরকম। আশা করি বুঝতে পারবে তোমরা। এটা হচ্ছে তোমার ডিএনএটা, আরএনএর এই অংশটা, আরএনএর এই অংশটা মনে করো লম্বা হচ্ছে এদিকে, কিন্তু পিছনে যে অংশটা ছিল সেই পিছনের অংশটা এভাবে বাইরে বের হয়ে আসে। তাহলে এই অংশটা যখন বাইরে বের হয়ে আসবে, তাহলে এই যে অংশটা ছিল যেখান থেকে কাজ শুরু হয়েছে, এই অংশটার কি এখন কোনো দরকার আছে? এই অংশটাই তো আমার আরএনএ তৈরি করা শেষ, এই অংশটার আর কোনো দরকার নাই। দরকার না থাকলে আমরা কি করব? এই যে প্যাচটাকে আমরা একটু আগে খুলেছিলাম, এই প্যাচটাকে আমরা আবার জোড়া লাগাই দেব। অর্থাৎ এই জায়গাটা যে পেঁচানো অবস্থায়, পেঁচানো না অবস্থায় আছে, সেই অবস্থায় আবার প্যাচ লেগে যাবে এবং সামনে যতই আগাবে ততই প্যাচ খুলতে থাকবে। তাহলে সামনে প্যাচ খুলছে আর পিছনের দিকে আরএনএটা বের হয়ে আসবে এবং পিছনে প্যাচ লাগতে থাকবে। এভাবে আমাদের আরএনএ তৈরি হবে এবং ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে যে বর্ধিতকরণ প্রসেসটা আমরা জানতে পারলাম, সেই বর্ধিতকরণ প্রসেসটা চলতেই থাকবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে বর্ধিতকরণ শেষ এবং আমি একটু সামারি টেনে দেই। বর্ধিতকরণে আমরা দেখলাম যতই আগাচ্ছে ততই প্যাচ খুলে যাচ্ছে এবং পিছনে যে প্যাচ খোলা অংশ ছিল সেখানে প্যাচ লেগে যাচ্ছে, কারণ সেখানে আমাদের কাজ শেষ। এবং আরএনএ এর যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই আরএনএ এর অংশটা আস্তে আস্তে বাহিরে বের হয়ে আসছে। এখন আমরা যে অংশে চলে যাব সেটা হচ্ছে সমাপ্তি। অর্থাৎ তোমরা আশা করি এই ফিগারটা তোমাদের কাছে আছে, এই ফিগারটা আমি রেখে দিয়েছি একটা কারণে। আমাদের সূচনা হয়েছিল কোথায়? প্রোমোটারে না? প্রোমোটারের পর আমার কি জিনটা ছিল না, যে জিনটা থেকে আমি প্রোটিন তৈরি করতে চাই অথবা যে জিনটা থেকে আমি আরএনএ তৈরি করতে চাই, জিনটা থাকলো। জিনের পরেও তো ডিএনএ এর অনেক বড় একটা অংশ আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আরএনএ পলিমারেজ আরএনএ তৈরি করছে, এই আরএনএ তৈরি করা কি অসীম পর্যন্ত চলতেই থাকবে ডিএনএ এর শেষ পর্যন্ত? উত্তর হচ্ছে না। আমার ততটুকুই দরকার যতটুকুতে জিনটা আছে। ধরে নেই ডিএনএটা হচ্ছে প্রচুর পরিমাণে লম্বা, এইদিকে সামনের দিকেও লম্বা, এদিকেও লম্বা, প্রচুর পরিমাণে লম্বা। কিন্তু আমার যে জিনটা দরকার সেই জিনটা হচ্ছে এতটুকু লম্বা। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। জিনটা হচ্ছে এতটুকু লম্বা। এখন আরএনএ পলিমারেজ আরএনএ তৈরি করবে কি শুধু এই জিনটা থেকে না? জিনের পরেও কি তার আরএনএ তৈরি করার দরকার আছে? কোনো তৈরি করার দরকার নেই। কিন্তু কথা হচ্ছে সে কিভাবে বুঝতে পারবে যে আমার এই জিনটা শেষ হয়ে গেছে, এখন আমার আর আরএনএ তৈরি করার দরকার নেই? যেভাবে ঠিক এখানে সে বুঝতে পারলো যে আমার এখানে জিনটা আছে, আমাকে কাজ শুরু করতে হবে, ঠিক সিমিলারলি এখানেও একটা অংশ আছে যেটা বুঝিয়ে দেয় যে আমার জিনটা শেষ, এখন তোমার কাজে বন্ধ করতে হবে। এটার নাম ছিল প্রমোটার, যে প্রমোট করে বা শুরু করে। আর পরে যে অংশটা থাকবে যেটা হচ্ছে কাজ শেষ করে দিবে, সেই অংশটাকে বলা হয় টার্মিনেটর। আশা করি টার্মিনেটর মানে তোমরা জানো, টার্মিনেশন মানে কোনো কিছু শেষ করে দেয়া। টার্মিনেটর, এটা তোমাদের বইয়ে লেখা আছে, কিন্তু এই জিনিসগুলো খুব ভালোভাবে ডেসক্রাইব করা নেই। তাহলে আমরা দেখলাম প্রতিটা টার্মিনেটর, এই টার্মিনেটরে যখনই যাবে তখনই এই যে প্রসেসটা ছিল সেটা একদম শেষ হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পারলাম, আমি একটু সামারি টেনে দিচ্ছি, যে জিনটা থাকে সেই জিন একাই থাকে না। জিনের সামনের দিকে একটা অংশ থাকে যেটাকে বলে প্রোমোটার, এবং জিনের পরে একটা অংশ থাকে যেটাকে বলা হয় টার্মিনেটর। আরএনএ পলিমারেজ কাকে খোঁজে? আরএনএ পলিমারেজ জিনকে খোঁজে, কিন্তু জিনকে সে আগে খুঁজে পায় না। জিন যে ওইখানে আছে সেটা প্রকাশ করে কে? প্রোমোটার। তার মানে আরএনএ পলিমারেজ প্রথমে যাকে খুঁজে পায় সে হচ্ছে প্রোমোটার। সেই প্রোমোটারের পরে জিনটা শুরু। সেই জিন থেকে, প্রোমোটার থেকে না, কিন্তু প্রোমোটারে গিয়ে বসে, কিন্তু সে আরএনএ তৈরি করা শুরু করে কোথা থেকে? জিন থেকে। জিনের শুরু থেকে সে আরএনএ তৈরি করে। জিন আরএনএ তৈরি করা শেষ হয় কাকে দেখে? টার্মিনেটরকে দেখে সে আরএনএ তৈরি করা শেষ করে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো।
তাহলে আমরা আলটিমেটলি কি একটা আরএনএ পেয়ে যাচ্ছি না? আমি আরএনএটাকে এভাবে দেখিয়ে দিচ্ছি যেন পরে বোঝাতে সুবিধা হয়। এটা ডিএনএ ছিল, সেই ডিএনএ থেকে আলটিমেটলি আমরা এরকম একটা লম্বা আরএনএ পাচ্ছি। এবং আরএনএটা কয় সূত্রক? আরএনএটা হচ্ছে এক সূত্রক। এবং আরএনএর একটা মাথা হচ্ছে 5 প্রাইম, আরেকটা মাথা হচ্ছে 3 প্রাইম। আশা করি প্রথমে যারা ছিল তারা এই ব্যাপারটা বুঝতে পেরেছে যে কিভাবে 5 প্রাইম এবং 3 প্রাইম হলো। এখন এটা হচ্ছে আমার আরএনএ। এই আরএনএ নিয়ে আমাকে কাজ করতে হবে। আমি এতটুকু পর্যন্ত মুছে দিচ্ছি, তোমরা যারা তুলনি তারা তুলে নিতে পারো। আমি 1 মিনিটের মতো সময় দিচ্ছি। তাহলে আমরা ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা মোটামুটি শিখে ফেললাম। আমরা ডিএনএ থেকে আরএনএ তৈরি করেছি, সেই আরএনএটা হচ্ছে এই যে আমাদের আরএনএ। এখন আমাদের আরএনএ তৈরি হয়েছে। আমাদের টার্গেট ছিল আমরা প্রথমে ডিএনএ থেকে আরএনএ তৈরি করব, তারপর সেই আরএনএ থেকে আমরা তৈরি করব প্রোটিন। আমরা শুধু আজকে যেটা দেখতে চেয়েছি সেটা হচ্ছে ডিএনএ থেকে কিভাবে আরএনএ তৈরি করতে হয়। এখন দেখে মনে হতে পারে যে আমাদের আরএনএ অলরেডি তৈরি হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি হ্যাঁ, আমাদের আরএনএ তৈরি হয়েছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি যে আরএনএটা চাই, মেইন যে আরএনএটা চাই, সেই আরএনএটা এখনো এখানে তৈরি হয়নি। তার মানে এইখানে যে আরএনএটা লিখেছে, তাহলে এটা কি আরএনএ? এটা হচ্ছে সেই আরএনএর পূর্বাবস্থা। অর্থাৎ এই যে আরএনএটা তৈরি হলো, সেই আরএনএ থেকে আমরা কাঙ্ক্ষিত আরএনএ তৈরি করব। এই কাঙ্ক্ষিত আরএনএ তৈরি হওয়ার ব্যাপারটা ইন্টারেস্টিং, আশা করি তোমরা থাকবে ততক্ষণ পর্যন্ত। যেহেতু এটা হচ্ছে কাঙ্ক্ষিত আরএনএ তৈরির আগের অবস্থা, এই জন্য এই আরএনএটাকে বলা হয় প্রি এমআরএনএ। প্রি মানে আশা করি তোমরা জানো, প্রি মানে হচ্ছে পূর্বের আরএনএ। অর্থাৎ পূর্বের আরএনএ থেকে আমরা কাজ কারবার করে আমরা একটা নতুন কাঙ্ক্ষিত আরএনএ তৈরি করব। তাহলে প্রি এমআরএনএটা আমি উপরে এঁকে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। এখানে হচ্ছে 5 প্রাইম, এদিকে হচ্ছে 3 প্রাইম। এটার নাম দিচ্ছি আমরা প্রি এম আরএনএ, অথবা প্রি আরএনএ শুধু লিখতে পারো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের প্রি এমআরএনএ। এখন এই বিষয়টা বোঝাতে, যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা বোঝাতে গেলে তোমাদেরকে আগের অংশে একটা প্রশ্ন রেখে এসেছিলাম, সেই প্রশ্নটা আশা করি বুঝালে এটা বুঝতে পারবা। তোমাদেরকে বলেছিলাম যে ডিএনএ প্রচুর পরিমাণে লম্বা হয়, তাই না? ডিএনএ যে লম্বা হয়, এই ডিএনএ এর পুরো অংশে জিন থাকে না। এখানে একটু জিন থাকে, এখানে একটু জিন থাকে, এখানে একটু জিন থাকে, এখানে একটু জিন থাকে, এখানে একটু জিন থাকে। এখন এই যে অংশগুলো থাকছে, যেখানে জিন নেই, সেই অংশটার কাজ কি? তোমাদের মনে হতে পারে যে এই অংশটার কোনো কাজ নাই, কিন্তু এই অংশটার খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। আশা করি তোমরা একটু বুঝতে পারবা। এখানে আমি একটু গল্পের মতো করে বলবো। তোমরা জানো যে আমাদের ডিএনএ আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাই না? এখন চিন্তা করে দেখো, ডিএনএ এর মধ্যে যে বৈশিষ্ট্যটা লেখা থাকে সেটা তো কোড হিসেবে লেখা থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো। এ টি সি জি এভাবে লেখা থাকে। মনে করো এই কোডগুলো যদি কোনোভাবে পরিবর্তন হয়ে যায়, তাহলে আমাদের কি বৈশিষ্ট্যের আমূল পরিবর্তন হবে না? আমূল পরিবর্তন হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই হিরোশিমা নাগাসাকির কথা শুনেছো। হিরোশিমা নাগাসাকিতে প্রথমে যখন বম ফেলা হলো, পারমাণবিক বোমা, সেই পারমাণবিক বোমা থেকে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় রশ্মি বের হয়। তেজস্ক্রিয় রশ্মির সমস্যাটা হচ্ছে, তেজস্ক্রিয় রশ্মি যখন আমাদের বডিতে প্রবেশ করে, এই তেজস্ক্রিয় রশ্মি আমাদের ডিএনএ কে চেঞ্জ করে দিতে পারে। তেজস্ক্রিয় রশ্মি যদি আমাদের ডিএনএ কে চেঞ্জ করে দেয়, মনে করো আমার ডিএনএ তে লেখা আছে এ, সেই এর জায়গায় কোনোভাবে সেটা হয়ে গেল টি, তাহলে কি আমাদের বৈশিষ্ট্যটা সেম থাকবে? না, কখনোই সেম থাকবে না। কারণ আমাদের বৈশিষ্ট্য লেখাটাই তো চেঞ্জ হয়ে গেছে। সো আলটিমেটলি বৈশিষ্ট্যটাই একদম চেঞ্জ হয়ে যাবে। এজন্য যারা হিরোশিমা নাগাসাকিতে বোম ফেলার পরেও বেঁচে ছিল, তাদের ডিএনএ এর মধ্যে অনেকভাবে পরিবর্তন হয়ে গিয়েছে। এবং দেখা গিয়েছে যে যারা বেঁচে গিয়েছে, তারা, তাদের 2 পা ছিল, কিন্তু তাদের যখন বাচ্চা হলো তাদের 2 পা নেই। 2 পা নেই অর্থাৎ পঙ্গু। তাদের কারো 1 পা নেই, কারো 2 পাই নেই। এখন তাদেরও যখন বাচ্চা হলো তখন দেখা গেল তাদেরও, তারাও পঙ্গু অবস্থায় জন্ম নিচ্ছে। এই পঙ্গু অবস্থায় জন্ম নেওয়ার কারণটা কি? জন্ম নেওয়ার কারণটা হচ্ছে, প্রথম অবস্থায় যখন তেজস্ক্রিয় রশ্মি পড়েছিল, পা হওয়ার জন্য যে জিনগুলো দায়ী, অর্থাৎ পা হওয়াটাও তো একটা বৈশিষ্ট্য।
এই পা হওয়ার জন্য যে জিনগুলো দায়ী সেই জিনগুলো নষ্ট হয়ে গিয়েছে। এখন চিন্তা করে দেখো আমার ক্ষেত্রে আমি আমার মনে করো আমি বেঁচে গিয়েছি হিরোশিমা নাগাসাকির বম্বের ক্ষেত্রে, কিন্তু আমার মধ্যে তেজস্ক্রিয় রশ্মি ঢুকেছে। তেজস্ক্রিয় রশ্মি ঢোকার কারণে আমার মধ্যে যে জিনগুলো ছিল সেই জিনের পা হওয়ার জন্য যে জিনগুলো দায়ী ছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। এখন নষ্ট হওয়ার কারণে আমার কিন্তু পা ধ্বংস হয়ে যাবে না, বরং আমার পরবর্তীতে যে আমার বংশধর আসবে তার দেখা যাবে পা হচ্ছে না, অর্থাৎ সে পঙ্গুত্ব বরণ করেছে, এবং তার পরবর্তীতেও দেখা যাবে তারও যে বাচ্চা হচ্ছে সেও হয়তো বা পঙ্গু হচ্ছে। এর পিছনে কারণটা কি? আমাদের এই ডিএনএ এর মধ্যে বৈশিষ্ট্যের পরিবর্তন হয়ে যাচ্ছে। এই ডিএনএ এর মধ্যে বৈশিষ্ট্যের পরিবর্তন অথবা ডিএনএ এর মধ্যে যে সিকোয়েন্স থাকে অথবা তোমরা যেটাকে বলো ক্ষার, এর যে পরিবর্তনটা হয় এই পরিবর্তনের একটা টার্ম আছে, তোমরা শুনেছো সবাই, এটাকে বলা হয় মিউটেশন। মিউটেশন যেটাকে বাংলাতে বলা হয় পরিব্যক্তি। অর্থাৎ যদি মিউটেশন হয়ে যায় তাহলে আমার বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে যাবে। এখন ইন্টারেস্টিং ব্যাপারটা দেখো, এই জিনের মাঝে, এটা জিন, এটা জি2, জিনের মাঝে কি ফাঁকা জায়গা আছে না? এই ফাঁকা জায়গা কি আমার বৈশিষ্ট্যের জন্য দায়ী? ফাঁকা জায়গা তো আমার বৈশিষ্ট্যের জন্য দায়ী না। তাহলে ফাঁকা জায়গায় যদি আমার সিকোয়েন্স পরিবর্তন হয়, এর জায়গায় টি আসে, তাহলে কি আমার বৈশিষ্ট্য কখনো পরিবর্তন হবে? আমার বৈশিষ্ট্য কিন্তু কখনোই পরিবর্তন হবে না। আমার জি1 জি2 আছে, এখানে যদি তোমার এর জায়গায় টি আসে তাহলে কিন্তু আমার বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে যাবে। এখন তাহলে এই যে মাঝে যে যেখানে জিন নেই এই জিনিসটা থাকার সুবিধা কি? এই জিনিসটা থাকার সুবিধা হচ্ছে আমাদের ক্ষেত্রে, আমি বলি মানুষের ক্ষেত্রে, এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটার সংখ্যা অনেক পরিমাণে বেশি। অর্থাৎ আমি এখানে দেখাচ্ছি জি1 আর জি2 এর মাঝের গ্যাপটা ছোট, কিন্তু অ্যাকচুয়ালি জিন ব্যতীত ডিএনএ এর যে অংশগুলো থাকে সেই অংশগুলোই হচ্ছে অনেক বড় বড়। তার মানে আমার যদি মিউটেশন হয় কোনোভাবে, সূর্যের রশ্মি থেকেও আমার মিউটেশন হতে পারে, আমার যদি কোনোভাবে মিউটেশন হয় সেটা কি জি1 বা জি2 জিনের অংশগুলোতে হওয়ার সম্ভাবনা বেশি, নাকি যে জায়গাগুলোতে জিন নেই সে জায়গাগুলোতে হওয়ার সম্ভাবনা বেশি? যেহেতু যে জায়গাগুলোতে জিন নেই সেই জায়গাগুলো বড় বড় যেহেতু, তার মানে ওই জায়গাগুলোতে আমার মিউটেশন হওয়ার সম্ভাবনা বেশি। এখন ওই জায়গায় মিউটেশন হলে তো আমার কোনো সমস্যা হবে না, আমার বৈশিষ্ট্যেরও পরিবর্তন হবে না, আমি বেঁচে যাব। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। অর্থাৎ এই জায়গাগুলোরও নির্দিষ্ট গুরুত্ব আছে। এখন আমরা আসবো পিএমআরএনএ। পিএমআরএনএ এর ক্ষেত্রে দেখা যায় আমরা বলছি এমআরএনএ থেকে আমরা প্রোটিন তৈরি করব, কিন্তু এই পিএমআরএনএও কিছু কিছু অংশ থাকে। মনে করো এখানে একটা অংশ আছে, এই অংশগুলোর নাম আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে একটা অংশ আছে, এখানে একটা অংশ আছে, ওই ডিএনএ এর অংশগুলোর মতো একটু আগে যেভাবে বোঝালাম, একটা অংশ, দুটো অংশ, তিনটা অংশ। এখন সিকোয়েন্স তো সব জায়গায় আছে, যেখানে অংশের কথা বললাম সেখানেও আছে, যেখানে অংশ মানে এভাবে দেখাইনি সেখানেও সিকোয়েন্স আছে, অর্থাৎ এ সি জি ইউ এগুলো আছে। এখন পিএমআরএনএ থেকে যখন আমি ফাইনাল এমআরএনএ তৈরি করব, অথবা শুধু আমি লিখতে পারি আরএনএ, আমি আরএনএ লিখে দিচ্ছি। পিআরএনএ থেকে আমি যখন ফাইনালি আরএনএ তৈরি করব, তখন দেখা যায় বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে এই যে অংশগুলো আমি দেখিয়েছি শুধুমাত্র এই অংশগুলোই থাকে, অর্থাৎ মাঝে যে অংশগুলো থাকতেছে এই অংশগুলো দরকার হয় না। অর্থাৎ আমি আরএনএ থেকে তো প্রোটিন তৈরি করব, তাই না? আমি যে প্রোটিন তৈরি করব, প্রোটিনটা আসবে আরএনএ, আরএনএ আসবে পিআরএনএ থেকে। এই পিআরএনএ এর এই যে অংশগুলো আমি দাগ দিয়েছি এই অংশগুলোই শুধু দরকার প্রোটিন তৈরি করার জন্য, বাকি অংশগুলো প্রোটিন তৈরি করার জন্য দরকার নয়। যে অংশগুলো প্রোটিন তৈরি করার জন্য দরকার সেগুলোর একটা নাম আছে, তোমাদের বইয়ে দেয়া আছে এক্সন। তাহলে এটা একটা এক্সন, এটাও একটা এক্সন, এটাও একটা এক্সন। এবং যে অংশগুলো প্রোটিন তৈরি করে না, অর্থাৎ যে অংশগুলো অপ্রয়োজনীয়, সেই অংশগুলোর নাম আছে যেটাকে বলা হয় ইন্ট্রন। তাহলে আমি এখানে একটা ইন্ট্রন দেখতে পাচ্ছি, এখানে একটা ইন্ট্রন দেখতে পাচ্ছি, এখানে একটা ইন্ট্রন দেখতে পাচ্ছি, এখানে একটা ইন্ট্রন দেখতে পাচ্ছি। আমার টার্গেট কি তৈরি করা? প্রোটিন তৈরি করা। প্রোটিন তৈরি করব কি থেকে? আরএনএ থেকে। আরএনএ কি কি দিয়ে? আরএনএ আসে কোথা থেকে? প্রি আরএনএ থেকে। প্রি আরএনএ তে কয়টা অংশ থাকে? দুটো অংশ থাকে, ইন্ট্রন এক্সন, ইন্ট্রন এক্সন। এখন আমার ইন্ট্রন দরকার প্রোটিন তৈরি করার জন্য, নাকি এক্সন দরকার, নাকি দুটোই দরকার? উত্তর হচ্ছে আমার শুধুমাত্র এক্সন দরকার। শুধুমাত্র কি দরকার? এক্সন দরকার। যেহেতু শুধুমাত্র এক্সন দরকার, তার মানে কি আমাকে ইন্ট্রন গুলোকে কেটে বাদ দিতে হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্ট্রন গুলোকে কেটে বাদ দিতে হবে। তাহলে ইন্ট্রন গুলো যদি আমরা কেটে বাদ দেই, আমি প্রি এমআরএনএ থেকে কেটে বাদ দেওয়ার পর দেখাচ্ছি, কেটে বাদ দেওয়ার পর অবশ্যই সেটা ছোট হয়ে যাবে, তোমরা বুঝতে পেরেছো। ইন্ট্রন গুলো বাদ দেওয়ার পর পুরো অংশটাই কি হয়ে যাবে? আমি এইভাবে যে দেখিয়েছি এই তিনটা অংশ একসাথে যে জোড়া লেগে পুরো অংশটাই হয়ে যাবে এক্সন। আর কোনো ইন্ট্রন থাকবে না।
এটা মাথা কি ছিল 5 প্রাইম, এটা মাথা কি ছিল 3 প্রাইম। তাহলে আমি এক্সন তৈরি করে ফেললাম। এখন আমি যে ইন্ট্রন কেটে বাদ দিচ্ছে, এই কেটে বাদ দেয়াকে ইংরেজিতে বলে তোমরা নিশ্চয়ই শুনেছো স্লাইস। স্লাইস মানে নির্দিষ্ট অংশে কাটা। এই স্লাইসের মতো একটা ইংরেজি শব্দ আছে যেটাকে বলা হয় স্প্লাইস। সেই স্প্লাইস থেকে একটা টার্ম এসেছে স্প্লাইসিং। অর্থাৎ তুমি যে ইন্ট্রন গুলোকে কেটে বাদ দিচ্ছ, এই ইন্ট্রন গুলোকে কেটে বাদ দেওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় স্প্লাইসিং প্রক্রিয়া। এবং স্প্লাইসিং প্রক্রিয়া একটা এনজাইম সাহায্য করে, যে এনজাইমটার নাম হচ্ছে স্প্লাইসিওজোম। এটা তোমাদের বই লেখা আছে, কিন্তু এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করা নেই, সো আমিও সেগুলো নিয়ে আলোচনা করব না। এখন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়ে যাব। স্প্লাইসিং হলো, স্প্লাইসিং এর হওয়ার পরও আরো একটা কাজ হয়, সেই কাজটা কেন দরকার সেটা আগে বুঝতে হবে তোমাদের। মনে করো তোমরা বইয়ের মধ্যে এই ছবিটা আঁকো, এবং তোমরা এইখানে অ্যাকচুয়ালি বুঝতে পারবা যে আমরা যে বলি নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার রন্ধ্র কি কাজে লাগে, এইখানে তার ইম্পর্টেন্সটা বুঝতে পারবা। এটা হচ্ছে একটা কোষ, তাই না? এই কোষের ভিতরে, এটা আমি বড় করে দেখাচ্ছি, একটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে কি আছে? ডিএনএ। আমি ডিএনএ থেকে কি তৈরি করার চেষ্টা করেছি তোমরা বলো? ডিএনএ থেকে আরএনএ তৈরি করার চেষ্টা করছি। আমরা কিন্তু মোটামুটি আরএনএ তৈরি করে ফেলেছি, আরএনএ তৈরি করলাম। এখন আমাদের আলটিমেটলি টার্গেট ডিএনএ থেকে কি তৈরি করা? আমাদের আলটিমেটলি টার্গেট হচ্ছে ডিএনএ থেকে আমরা আরএনএ তৈরি, দুঃখিত, ডিএনএ থেকে আরএনএ তৈরি করে আমাদের আলটিমেটলি টার্গেটটা হচ্ছে আমরা প্রোটিন তৈরি করব। কিন্তু প্রোটিন তৈরি হয় কোথায়? প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয় তোমরা নিশ্চয়ই পড়েছো। প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে। কিন্তু রাইবোজোম কি নিউক্লিয়াসের ভিতরে থাকে? রাইবোজোম থাকে নিউক্লিয়াসের বাহিরে। তাহলে মনে করো আমি এখানে একটা রাইবোজোম এভাবে এঁকে দিলাম, তাহলে এখানে গিয়ে প্রোটিন তৈরি হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমার আরএনএ হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে, নিউক্লিয়াসের চারপাশে একটা বাউন্ডারি দেওয়া আছে, আমার রাইবোজোম হচ্ছে নিউক্লিয়াসের বাহিরে দূরে, অথবা অবশ্য গায়েও থাকতে পারে। তাহলে প্রোটিন যদি এখানে তৈরি হয়, তাহলে আরএনএ কি ভিতরে থাকলে হবে, নাকি আরএনএ কে নিউক্লিয়াস থেকে বের হয়ে প্রোটিনের কাছে যেতে হবে? আরএনএ কে অবশ্যই বের হয়ে, দুঃখিত, আরএনএ কে অবশ্যই বের হয়ে রাইবোজোমের কাছে যেতে হবে প্রোটিন তৈরি করার জন্য। এখন আরএনএ যে বের হবে নিউক্লিয়াস থেকে রাইবোজোমের কাছে যাওয়ার জন্য, এজন্য নিউক্লিয়াসের গায়ে কিছু ছিদ্র দেয়া থাকে। তোমরা নিশ্চয়ই পড়েছিলে যে নিউক্লিয়ার রন্ধ্র নামে একটা অংশ। এই যে নিউক্লিয়ার রন্ধ্রগুলো দেয়া থাকে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, খুবই ছোট ছোট করে দেখানো হচ্ছে এখানে। নিউক্লিয়ার যে রন্ধ্রগুলো থাকে, এই নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে আরএনএ নিউক্লিয়াস থেকে বের হয়ে কার কাছে চলে যায়? রাইবোজোমের কাছে চলে যায় প্রোটিন তৈরি করার জন্য। কিন্তু সে যে প্রোটিন তৈরি করবে সেটা হচ্ছে পরবর্তীতে বোঝার বিষয়। আমরা শুধুমাত্র এখানেই একটু থেমে একটু বোঝার চেষ্টা করব। আমি আগের ক্লাসে বলেছিলাম ডিএনএ হচ্ছে যেহেতু দ্বিসূত্রক, এই জন্য ডিএনএ হচ্ছে খুবই স্থিতিশীল, অর্থাৎ খুবই শক্তিশালী। এটাকে চাইলে তুমি ভাঙতে পারবে না, কারণ সে নিজের মধ্যে পেঁচায় পেঁচায় থাকে। এক, দুই নাম্বার হচ্ছে এদের মধ্যে কি বন্ধন থাকে না, ওই যে হাইড্রোজেন বন্ধনগুলো এ আর টি এর মধ্যে, সি আর জি এর মধ্যে। তার মানে কি ডিএনএ প্রচুর পরিমাণে শক্তিশালী। এখন তুমি চিন্তা করে দেখো ডিএনএ কখন দুর্বল হয়ে যায়? আগের ক্লাসে বলেছিলাম ডিএনএ দুর্বল হয়ে যায় যখন সেটা একটা সুতো হয়ে যায়, এক সূত্রক, অর্থাৎ পেঁচা এবং মাঝের বন্ধন থাকে না। অর্থাৎ ডিএনএ, এবং আমরা ডিএনএ থেকে আরএনএ তৈরি করছি। আরএনএ কয়টা সূত্র? আরএনএ এক সুতো বিশিষ্ট, আরএনএ তে দুটো সুতো নাই, সে আবার পেঁচিয়ে থাকবে কিভাবে? যেহেতু আরএনএ হচ্ছে এক সূত্রক, তাহলে সে কি দুর্বল নাকি শক্তিশালী? অবশ্যই ডিএনএ চেয়ে দুর্বল। তার মানে বোঝা গেল আরএনএ হচ্ছে ডিএনএ চেয়ে দুর্বল, অর্থাৎ এ খুব সহজেই ধ্বংস হয়ে যেতে পারে, এ খুব সহজেই পরিবর্তন হয়ে যেতে পারে। এখন চিন্তা করে দেখো আরএনএ যদি খুব সহজে পরিবর্তন হয়ে যায়, তোমার প্রোটিন ঠিক থাকবে? আরএনএ পরিবর্তন হয়ে গিয়ে যদি প্রোটিন পরিবর্তন হয়ে যায়, তোমার বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে যাবে। সো আমরা চাচ্ছি না আরএনএও পরিবর্তন হয়ে যায়। আবার আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখো, ডিএনএ শক্তিশালী মানলাম, সেই ডিএনএ ভিতরে থাকতেছে, কোনো নাড়াচাড়া নাই এর। কিন্তু আরএনএ হচ্ছে খুবই দুর্বল, সেই আরএনএ কে আবার কিছু জায়গা ট্রাভেল করতে হচ্ছে, তাকে নিউক্লিয়াস থেকে বের হতে হচ্ছে, নিউক্লিয়াসের ফুটো দিয়ে বের হয়ে কার কাছে যেতে হচ্ছে? রাইবোজোমের কাছে যেতে হচ্ছে। তার মানে আরএনএ এর কাজ কি অনেক বেশি না? অথচ সে কি দুর্বল না? এই জন্য আমাদের অবশ্যই একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই আরএনএটাকে শক্তিশালী করে দিতে হবে। আরএনএ এর যেন কোনো রকম অসুবিধা না হয়। কোথায় অসুবিধা না হয়? সে যে নিউক্লিয়াস থেকে বের হয়ে রাইবোজোমের কাছে যাচ্ছে, সেটা যেতে যেন তার কোনো অসুবিধা না হয়। এই আরএনএ এর এই রাস্তাটা ট্রাভেল করার জন্য যেন কোনো অসুবিধা না হয়, এই জন্য আমাদের কিছু ব্যবস্থা নিতে হবে। এখন কি ব্যবস্থা নিতে হবে সেটা বোঝার আগে এটা বোঝো। মনে করো লম্বা একটা জিনিস, সেই লম্বা একটা জিনিস কোনো জায়গায় ট্রাভেল করছে, কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, যেটা আরএনএ এর কথা বলছি আমরা।
সে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তার কোন জায়গাটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি, এটা বলো। অবশ্যই তার যে কোনো এক মাথা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি, কারণ তার প্রথম মাথাটা, মনে করো এই মাথাটা, এই আরএনএ এর মাথাটা তো বের হয়ে নিউক্লিয়াস থেকে বের হয়ে যাবে, তার মানে এই মাথাটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি। অথবা এই মাথাটা, তুমি জানো না কোন মাথা আগে বেরোবে। অর্থাৎ আরএনএ এর ক্ষেত্রে সবচেয়ে ভালনারেবল, অথবা সহজ বাংলায় বলতে পারো সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে এই দুটো মাথা। এখন আমি বললাম আরএনএ এর যেহেতু দুর্বল এবং সেই দুর্বলের মধ্যে সবচেয়ে দুর্বল হচ্ছে এই দুটো মাথা, এই জন্য আমাদেরকে আরএনএ কে শক্তিশালী করার জন্য এই দুটো মাথায় প্রোটেকশন লাগিয়ে দিতে হবে। এই জিনিসটা তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে লেখা আছে। অর্থাৎ আমরা যে ইন্ট্রনকে কেটে স্প্লাইসিং করে শুধুমাত্র এক্সন করলাম, এক্সন করেও আমাদের আরএনএ এখনো প্রস্তুত হয় নাই। ঠিক ফুললি আরএনএ তৈরি করার জন্য এই আরএনএ দুই মাথাতে পরিবর্তন আনতে হবে। আরএনএ দুই মাথাতে কিরকম পরিবর্তন আনতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এটা জাস্ট আমি বলে দেব তোমাদেরকে, কারণ এই বিষয়টা আমি ডিটেলসে জানি, কিন্তু ডিটেলসে তোমাদের বোঝার দরকার নেই। কারণ ডিটেলসে করতে গেলে আমাকে আরএনএ এর স্ট্রাকচার রাখতে হবে, সেভাবে বোঝাতে হবে। আমি শুধু বলেছি এই যে 5 প্রাইম মাথাটা থাকে এখানে একটা প্রোটেকশন লাগাবো, আর এই যে 3 প্রাইম মাথাটা থাকে এখানে একটা প্রোটেকশন লাগাবো। তাহলে 5 প্রাইম মাথায় যে প্রোটেকশনটা লাগাই সেটাকে বলা হয় 7 মিথাইল 7 মিথাইল গুয়ানোসাইন, এটা এবং ট্রাইফসফেট। দুঃখিত, এটা ছোট হয়ে গেল, আমি লিখে দিচ্ছি। অথবা তোমরা এভাবে লিখতে পারো, গুয়ানোসাইন ট্রাইফসফেট, একটা ফসফেট, দুটো ফসফেট, তিনটা ফসফেট, এই মাথায় লাগালাম। এটা হচ্ছে ক্যাপের মতো। ক্যাপের মতো কেন লাগিয়েছি? এই আরএনএটাকে প্রোটেক্ট করার জন্য। এখন এটার ফুল ফর্ম হচ্ছে 7 মিথাইল গুয়ানোসাইন, 7 মিথাইল গুয়ানোসাইন, একটা ফসফেট, দুটো ফসফেট, ট্রাইফসফেট, 7 মিথাইল গুয়ানো। এখন কেন 7 মিথাইল নাম হলো? এটা হওয়ার পিছনেও কারণ আছে, কিন্তু সেগুলোতে আমি যাব না। এটা তাহলে কি আমরা আরএনএ এর এই মাথাটাকে প্রোটেক্ট করতে পারলাম? হ্যাঁ, আরএনএ এর এই মাথাটাকে প্রোটেক্ট করতে পারলাম। এখন কোন মাথাটা বাকি আছে? 3 প্রাইম মাথা। এই 3 প্রাইম মাথাতে আমরা এটাকে অনেকগুলো এ লাগিয়ে দেই। এ নিশ্চয়ই জানো, এতে হয় কি অ্যাডেনিন। এ লাগালাম, আবার এ লাগালাম, আবার এ লাগালাম, আবার এ লাগালাম, আবার এ লাগালাম। এখন তোমাদের প্রশ্ন হতে পারে আমি কেন শুধু বারবার এ লাগাচ্ছি, আমি কেন টি লাগাতে পারছি না, দুঃখিত আমি কেন সি লাগাতে পারছি না, আমি কেন ইউ লাগাতে পারছি না, আমি কেন জি লাগাতে পারছি না। এর পিছনে এটা কোশ্চেন কিন্তু খুবই লেজিট, কিন্তু দুঃখিত যে এই প্রশ্নের উত্তর আমারও জানা নেই কেন এখানে অনেক পরিমাণে এ লাগাচ্ছি আমরা। ওকে, শুধুমাত্র এতটুকুই ক্লু দিতে পারি তোমাদের, এই যে আমরা এগুলোকে লাগাচ্ছি, এ কি এমনি এমনি লাগবে নাকি অবশ্যই আমাদের এনজাইমের প্রয়োজন হবে? অবশ্যই আমাদের এনজাইমের প্রয়োজন হবে। এবং আমাদের যে বায়োলজিক্যাল সিস্টেম, এই বায়োলজিক্যাল সিস্টেমে এখানে যে এনজাইমটা প্রয়োজন হয়, এই এনজাইম শুধুমাত্র এ কে লাগাইতে পারে, সি কে, জি কে বা ইউ কে লাগাতে পারে না। এটা একটা এক্সপ্লানেশন হতে পারে, যার কারণে আমরা দিন শেষে অনেকগুলো এ দেখতে পাই। এবং এটার নাম দিয়েছিলাম আমরা ক্যাপ। অর্থাৎ আমরা ক্যাপ লাগাই, কোন মাথায় ক্যাপ লাগাই? 5 প্রাইম মাথায় ক্যাপ লাগাই। এবং আমরা এখানে লেস তৈরি করলাম না, কোন মাথায় লেস তৈরি করলাম? 3 প্রাইম মাথায় আমরা লেস তৈরি করে দিয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে এই কাজটা করতে হয়। এখন তাহলে আমাদের প্রথমে ছিল কি প্রি এমআরএনএ, সেই প্রি এমআরএনএ থেকে আমি এম দিয়ে দিচ্ছি, আবার প্রি, তোমরা এম নাও দিতে পারো। প্রি এমআরএনএ থেকে আমরা আলটিমেটলি কি তৈরি করলাম? এমআরএনএ তৈরি করলাম। তাহলে বলতে পারো আমরা এমআরএনএ কে চূড়ান্ত ভাবে তৈরি করেছি, এরপরে আর এমআরএনএ নিয়ে আমাদের কোনো কাজ নেই। এমআরএনএ কে আমরা চূড়ান্ত ভাবে তৈরি করেছি, তার মানে এই যে পুরো প্রক্রিয়াটা তোমাদের দেখালাম, এর পাশে তোমরা লিখে রাখো এমআরএনএ চূড়ান্তকরণ। অর্থাৎ এটাই হচ্ছে এমআরএনএ চূড়ান্তকরণ প্রক্রিয়া। তাহলে এমআরএনএ চূড়ান্তকরণ প্রক্রিয়ায় কয়টা ঘটনা ঘটে? তিনটা ঘটনা ঘটে, ভালো করে মাথায় রাখতে হবে, তিনটা ঘটনা। এক নাম্বার ঘটনা হচ্ছে স্প্লাইসিং, আমি কোন সামারি টেনে দিচ্ছি, যেখানে আমরা ইন্ট্রনকে কেটে বাদ দেই। দুই নাম্বার প্রক্রিয়া হচ্ছে আমরা ক্যাপ লাগাই, কোন মাথায়? 5 প্রাইম মাথায়। আর তিন নাম্বার যে প্রক্রিয়া সেটা হচ্ছে আমরা কি লাগাই? লেজ লাগাই। কোন মাথায় লেজ লাগাই? 3 প্রাইম মাথায় লেজ লাগাই। তাহলে আমরা এখন যেহেতু আমরা দুই মাথাতে এগুলো লাগিয়েছি, তার মানে সে নিউক্লিয়াস থেকে খুব সহজে বের হয়ে কার কাছে যেতে পারবে? রাইবোজোমের কাছে যেতে পারবে প্রোটিন তৈরি করার জন্য। এখন প্রোটিন কিভাবে তৈরি হয় এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আশা করি তোমরা এই ক্লাসটা এনজয় করেছো এবং তোমরা অবশ্যই এই ক্লাসটা শেয়ার দিবে।
যেন তোমাদের বন্ধুরাও দেখতে পারে, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং কোনো অংশ যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই সেটা কমেন্টে করে জানাবে, এবং আমার ফেসবুক প্রোফাইল যেহেতু সেখানে দেয়া আছে সেখানেও তোমরা নক দিতে পারো। এবং কমেন্টে অবশ্যই জানাবা যে এই ক্লাসটা কেমন লাগলো, কারণ আমরা এক্সপেক্ট করি যে তোমরা খুব ভালো মতো এনজয় করেছো এটা, এবং যদি নাও করো সেটাও বলবা, কারণ আমরা হয়তোবা পরবর্তীতে নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টা করব যেন তোমরা আরো ভালোভাবে এনজয় করতে পারো। এখন তোমাদের কিছু এখানে কিছু অংশ ছিল, যেমন আমি টাটা বক্সের কথা বলতে চেয়েছি, কিন্তু টাটা বক্সের অংশটা আমি আনতে পারিনি, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমি মাঝে পথে বুঝতে পেরেছিলাম যে এই ব্যাপারটা অনেক জটিল হয়ে যাচ্ছে, এই জন্য আমি টাটা বক্স সম্পর্কে বলিনি। তোমাদের যদি টাটা বক্স নিয়ে অনেক ইন্টারেস্টেড থাকে তাহলে তোমরা আমাকে মেসেজ করতে পারো, আমি খুব ভালোভাবে বুঝিয়ে দেবো। সো আজকে এতটুকুই। আমি আবুল সম্রাট তোমাদের কাছে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে।